ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দশম অধ্যায় পড়তেছি। তো এই অধ্যায়ের আজকে দ্বিতীয়বার পড়তেছি আমরা। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের এই আয়রন নিষ্কাশন পর্যন্ত আমরা পড়েছিলাম। ঠিক আছে, আজকে এর পরের অংশগুলো আমরা কন্টিনিউ করব। এখানে দেখো, এখানে কিছু ধাতু এবং তাদের আকরিকের নাম দেওয়া আছে এবং এগুলো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোন ধাতুর কোন আকরিক এবং তাদের সংকেত। ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসে, খুবই আসে এগুলো। যেমন মার্কারের আকরিক হচ্ছে সিন্নাবার। মার্কারের আকরিক হচ্ছে সিন্নাবার সালফেটটা, এটা হচ্ছে মার্কিউরিক সালফেট আর কি। ঠিক আছে, জিঙ্কের হচ্ছে জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক সালফেট। ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট। কার্বন আছে, ক্যালামাইন আছে, নামের মিল আছে এখানে। এখানে কার্বন আর এখানে ক্যালামাইন। আর এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, যে তোমাদের যে ইয়াগুলো আছে, যে আকরিকগুলো আছে, এগুলো বেশিরভাগই হচ্ছে সালফেট, হচ্ছে এটা হচ্ছে সালফেট, কার্বনেট, দেখো, আর অক্সাইড। সালফেট, কার্বনেট আর অক্সাইড, এগুলোই মোটামুটি কি বেশিরভাগ যে ইয়ে আছে। আর সোডিয়াম ক্লোরাইড, এটা তোমরা জানো যে পানিতে সোডিয়াম ক্লোরাইড হিসেবে থাকে। তাছাড়া বেশিরভাগ যে আকরিকগুলো আছে সেগুলো হয় সালফেট হচ্ছে, অথবা কার্বনেট হচ্ছে, অথবা অক্সাইড হচ্ছে। তো এখন নামগুলো ওইভাবে তোমরা মাথায় রাখবা। তোমরা চাইলে সালফেটগুলোকে আগে আলাদা করে ফেলতে পারো। তো সালফেট দেখো, এটা 3 নম্বর। মার্কারের শুধুই সালফেট আছে, একটাই মাত্র। মার্কারের কি একটাই মাত্র আকরিক, সেটা আছে মার্কিউরিক সালফেট। সেটা নাম হচ্ছে সিন্নাবার, নাম আবার মিল আছে। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক সালফেট, আর ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট। সি এ কার্বনেট আর ক্যালামাইনের দুইটাতেই সি ক। ঠিক আছে, লেডের একটাই কি, লেডের হচ্ছে একটাই ইয়া, সেটা হচ্ছে গ্যালেনা। দেখো, মার্কারেরও একটাই, লেডেরও একটাই, এবং যাদের একটা আছে সেটা হচ্ছে কি সালফেট, একটা সালফেট। ঠিক আছে, একটা আছে, এটা হচ্ছে সালফেটের। আয়রনের সবই আছে। আয়রনের দেখো, আয়রনের সবগুলাই আছে, সেটা হচ্ছে তিনটা আছে, তিনটাই অক্সাইড। এটা হচ্ছে ফেরিক অক্সাইড, এটা হচ্ছে ফেরাস অক্সাইড, আর এটা হচ্ছে ফেরাস অক্সাইড প্লাস পানি। তো যেটা ফেরিক অক্সাইড সেটা হচ্ছে ম্যাগনেটাইট, এটা হচ্ছে চুম্বক। ফেরিক অক্সাইড যেটা, সেটা হচ্ছে চুম্বক। হেমাটাইট যেটা, সেটা হচ্ছে ফেরাস অক্সাইড। না, এইটা ফেরিক অক্সাইড, এটা ফেরিক অক্সাইড। এটা আছে হেমাটাইট, আর এটা আছে ম্যাগনেটাইট Fe3O4। এটা আছে তোমার, এটা তোমার নর্মাল যে ইয়াগুলো আছে, যোজনের নিয়ম সেটা মানে নাই। ঠিক আছে, এটা নর্মাল যোজনের নিয়ম মানে নাই। আর লিমোনাইট হচ্ছে যেটা, যেটার সাথে পানি আছে। ফেরিক অক্সাইড হেমাটাইটের সাথে যখন পানি যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে লিমোনাইট। হেমাটাইটের সাথে পানি যুক্ত হলে সেটা হচ্ছে লিমোনাইট। আর হচ্ছে কপার পাইরাইটস, এখানে পাইরোইডস লিখছে, কপার পাইরাইটস হচ্ছে কপার আয়রন সালফেট। ঠিক আছে, কপার আছে, আয়রন সালফেট আছে, এটা ব্যতিক্রমী একটা। আর হচ্ছে স্যালকোসাইট, এটা শুধু কপার সালফেট, কিউপ্রাস সালফেট আর কি, শুধুই কপার সালফেট। এটা হলে তোমার হচ্ছে স্যালকোসাইট। আর যে কপার সালফেট, তার সাথে আবার মাঝখানে যে আয়রন ঢুকে যাচ্ছে, তার হচ্ছে কপার পাইরাইটস। ঠিক আছে, যে শুধু কপার সালফেট হলে স্যালকোসাইট, আর কপার সালফেটের সাথে যদি আবার কি আছে মাঝখানে আয়রন ঢুকে যায়, তাহলে কপার পাইরাইটস। আর অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা, এটাকে বক্সাইট বলা আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে 2 অণু পানি ঢুকে গেলে সেটাকে বলা হচ্ছে বক্সাইট, এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। আর সোডিয়ামে তো সাগরের পানিটা সবাই জানে, আর ক্যালসিয়ামের চুনা পাথর, এটাও সবাই জানে। এটা আলাদা করে দেখার কিছু নাই, কারণ এটা মোটামুটি সবারই জানা আছে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাগরের পানিতে সোডিয়াম ক্লোরাইড থাকে, আর ক্যালসিয়াম অক্সাইড যে চুনা পাথর, ক্যালসিয়ামের আকরিক, এটা সবাই জানে। তাহলে এই বাকিগুলো এইভাবে তোমরা কি করবা, মুখস্থ করবা। ঠিক আছে, আচ্ছা, আমরা মেইন টপিকসে চলে যাই আজকের। আমরা এখন পড়বো সিলেক্টেড অ্যালয়েস, অর্থাৎ নির্বাচিত সংকর ধাতু। অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অ্যালয় বলে। অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু। কতগুলো ধাতুকে একত্রে গলানোর পর গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতুর মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলা হয়। তাহলে সংকর ধাতুতে ধাতুগুলো জাস্ট একটার সাথে আরেকটা কি থাকে, মিশ্রিত থাকে। এখানে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না। তাহলে সংকর ধাতু তৈরির প্রক্রিয়া হচ্ছে অনেকগুলো ধাতুকে একসাথে গলানো হবে,
তারপর সেই গলিত যে মিশ্রণটা আছে এটাকে একটু নাড়ানো হবে যাতে করে মিশ্রণটা একদম ইউনিফর্মলি কি হয়, ডিস্ট্রিবিউটেড হয়। তারপর এটাকে ঠান্ডা করলে যে ধাতুটা হবে সেটাই হচ্ছে সংকর ধাতু। খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 পর্যন্ত সময়কালকে বলা হতো তাম্রযুগ। তো এটা অনেক সময় আসে যে তাম্রযুগ কি, প্রশ্ন যদি অনেক উল্টাপাল্টা করে অনেক সময় স্যাররা, তখন এসব উল্টাপাল্টা প্রশ্ন দিয়ে দেয়। যে তাম্রযুগ কাকে বলে, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ পর্যন্ত। অনেক সময় মনে হইতে পারে ছোট বড়টাই আগে ছোটটাই পরে কেন, তাই না? সাধারণত আগের সালটায় তো আগে দেওয়া হয় আর এটা তো পরের সাল, তাই না? তোমাদের সেই হিসাবে এইটাই তো কি 5000 সাল থেকে 3000 হয় কি করে, হওয়ার কথা ছিল 3000 থেকে 5000, তাই না? এটা অনেক সময় অনেকে বুঝো না তোমাদের, যদি এটা আউট অফ কনটেক্সট তারপরে একটুখানি বুঝাই যে যীশু খ্রিস্টের জন্ম থেকে কি করা হয়েছে, সাল গণনা শুরু করা হয়েছে। তাহলে যে এটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম, ঠিক আছে, এটা যীশু খ্রিস্ট জন্ম নিল। এরপর যীশু খ্রিস্টের জন্মের পর এটা হচ্ছে 0তম বছর, ঠিক আছে। 1 বছর পর হচ্ছে 1 বছর, তারপর 2 বছর, তারপর 3 বছর, তারপর 4 বছর, এরকম করতে করতে আজকে 2025 বছর হয়ে গেছে, এই জন্য 2025 সাল। তাহলে আগের সালগুলো কি হবে, আগেরগুলোকে বলা হয় খ্রিস্টপূর্ব। তাহলে খ্রিস্টপূর্ব 1 বছর, খ্রিস্টপূর্ব 2 বছর, খ্রিস্টপূর্ব 3 বছর। এবার যদি আমরা টাইম রেঞ্জ বলি, তাহলে এবার বল দেখি কোন দিক থেকে আমরা তো কি করি, যদি বলি যে খ্রিস্ট পরের কথা যদি বলি, তাহলে খ্রিস্টাব্দ বলা হয়। খ্রিস্টের জন্মের পরের সালগুলোকে এগুলো বলা হয় খ্রিস্টাব্দ, আর এগুলোকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টপূর্ব। তাহলে আমরা যদি খ্রিস্টাব্দের কথা বলি তাহলে কি বলবো, 1 থেকে 25 পর্যন্ত। তাহলে আগে 1 বলবো, তারপর 25 বলবো। কিন্তু খ্রিস্টপূর্বের যখন কোনো একটা টাইম রেঞ্জ বলতে হবে, তখন কিন্তু দেখো আমরা সবসময় কি আগের টাইম থেকে পরের টাইম হিসাব করি। তাহলে যে টাইমটা যত বেশি তার মান কিন্তু এখানে তত বেশি হবে। দেখো যে টাইমটা যত আগের টাইম, ঠিক আছে, এইখানে দেখো যে টাইমটা পরের তার মান বেশি আর আগের টাইমের মান কম। এখানে কিন্তু উল্টা, পরের টাইমের মান কম, আগের টাইমের মান বেশি। তখন এখানে খ্রিস্টপূর্বাব্দ হিসাব করতেছে। খ্রিস্টের জন্মে 2 বছর পূর্বে, আর এটা হচ্ছে 1 বছর পূর্বে, এটা 3 বছর পূর্বে। তাহলে এবার যদি আমরা বলি যে কোনটা আগে হবে, খ্রিস্ট জন্মের 3000 পূর্বে আগে, তারপর এইখানে আছে খ্রিস্ট জন্মের কি 5000 বছর পূর্বে। তার মানে এইটাই কি টাইম ফ্রেমে 5000টাই আগে আছে আর 3000টাই পরে আছে খ্রিস্টপূর্বের ক্ষেত্রে। এই জন্য খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 3000 বলা আছে। কিন্তু যদি খ্রিস্টাব্দ হইতো খ্রিস্টের জন্মের পর, তখন কিন্তু 3000 সালটা আগে আসতো আর 5000 সালটা পরে আসতো, তখন কিন্তু 3000 থেকে 5000-এ লেখা হইতো। ঠিক আছে, যাই হোক, খুব শর্টকাটে আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করলাম। তো তো কারণ হচ্ছে এই সময়ে তামা দিয়ে মানুষ গয়না, অস্ত্র, যন্ত্রপাতি তৈরি করতো। তো তামা দিয়ে কি কি তৈরি করতো, গয়না তৈরি করতো, অস্ত্র তৈরি করতো, যন্ত্রপাতি তৈরি করতো। কিন্তু তামা নরম ধাতু বিধায় এই ধাতু দিয়ে যে অস্ত্র ও যন্ত্রপাতি তৈরি করা হতো তা বেশি দিন থাকতো না, ঠিক আছে। সেই জন্য প্রাচীনকালেই মানুষ গলিত তামার সাথে গলিত টিন মিশিয়ে মিশ্রণকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করেছিল। তাহলে ব্রোঞ্জের মধ্যে কি থাকে, তামা এবং টিন। তাহলে আমরা কি শিখলাম, ব্রোঞ্জ একটা ধাতু, সেই ব্রোঞ্জটা মানে এটাই মোটামুটি সবচেয়ে পুরাতন সংকর ধাতু, ব্রোঞ্জ। সবচেয়ে পুরনো সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জটা হচ্ছে একটা সংকর ধাতু, এর মধ্যে থাকে তামা এবং টিন। তাহলে ব্রোঞ্জ মূলত একটি সংকর ধাতু। কোনো গরম গলিত ধাতুর মধ্যে অন্য কোনো গরম গলিত ধাতু বা অধাতু মিশিয়ে সেই মিশ্রণকে ঠান্ডা করলে যে কঠিন পাওয়া যায় তাকে বলা হয় সংকর ধাতু। এখন সংকরের মধ্যে যে শুধুমাত্র ধাতুকেই একত্রিত করা হবে বিষয়টা তা না, শুধু ধাতুকে একত্রিত করা হবে বিষয়টা তা না, ধাতু বা অধাতু দুটাই একত্রিত করা হতে পারে। যেমন আমরা যে স্টেনলেস স্টিলের কথা বলি, SS5, সেই স্টেনলেস স্টিল, এটাতে কিন্তু কার্বনও থাকে, অন্যান্য ধাতু থাকে লোহার সাথে, কিন্তু মোটামুটি কার্বনও এখানে থাকে। তো তার মানে সংকরে শুধুমাত্র ধাতু মিশ্রিত করা হয় এটা সঠিক কথা নয়, অধাতুও মিশ্রিত করা হয়। প্রাচীনকালের মানুষদের সংকর ধাতু ছিল ব্রোঞ্জ। তাহলে তারা ব্রোঞ্জ আবিষ্কার করছিল, এটি একটি যুগান্তকারী ঘটনা। দেখো খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000, আবারও কিন্তু দেখো খ্রিস্টপূর্বের কথা বলছে, এই জন্য কি বেশি সংখ্যাটা আগে হবে আর 1000 পরে। তো খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 পর্যন্ত সময়কালকে ব্রোঞ্জ যুগ বলা হয়, ঠিক আছে, ব্রোঞ্জ যুগ। তাহলে তারা তৈরি করলো
5000 থেকে 3000-এর মধ্যে তাম্রযুগ, তাহলে ওখানে তামা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে কি তাম্রযুগ। তাম্রযুগ হচ্ছে 3000 থেকে 5000 থেকে 3000। আর এরপর মানুষ ওই তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা শুরু করছে। ওই যে 3000 থেকে 1000 সাল পর্যন্ত বলা হচ্ছে ব্রোঞ্জ যুগ। এই সময় ব্রোঞ্জ দ্বারা বিভিন্ন অস্ত্র এবং যন্ত্রপাতি তৈরি করা হতো। বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে ধাতুর চেয়ে সংকর ধাতু বেশি উপযোগী। লোহা এবং কার্বন মিশিয়ে স্টিল নামক সংকর ধাতু তৈরি করা হয়। ছুরি, কাঁচি, রেলের চাকা, রেল লাইন, জাহাজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি স্টিল দ্বারা তৈরি করা হয়। এখন বেশিরভাগ আমরা যে ধাতুগুলো ব্যবহার করি আমাদের কাজে, বিল্ডিং তৈরি করার কাজে বা অন্যান্য কাজে, এগুলো সব কিন্তু স্টিল। বিল্ডিং এর যে রডগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু লোহা না, এগুলো কিন্তু স্টিল, পিওর লোহা না আর কি। স্টিলও লোহা, মানে এর মোটামুটি পুরোটাই হচ্ছে লোহা, আর খুব অল্প পরিমাণ কার্বন মেশানো হয়। আবার গরম গলিত লোহার মধ্যে গলিত কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে যে ধাতু তৈরি করা হয় তাকে বলা হয় স্টেইনলেস স্টিল। তাহলে স্টিল দুই প্রকার। যে স্টিলে শুধুমাত্র কার্বন থাকে সেটা হচ্ছে নর্মাল স্টিল, আর স্টেইনলেস স্টিলের মধ্যে কার্বন সহ কি থাকে, নিকেল এবং ক্রোমিয়াম থাকে। তাহলে স্টেইনলেস স্টিলে কি কি থাকে, নিকেল এবং ক্রোমিয়াম। কেন, আমরা জানি যে নিকেল এবং ক্রোমিয়াম হচ্ছে কি খুব মানে মোটামুটি একটা নিষ্ক্রিয় ধাতু। নিকেল এবং ক্রোমিয়াম হচ্ছে মোটামুটি নিষ্ক্রিয় ধাতু। তো এগুলো যখন লোহার সাথে মেশানো হয় তখন লোহার সক্রিয়তা কমে যায়। ঠিক আছে, লোহার সক্রিয়তা কমে যায় এগুলোর কারণে। এই জন্য এটাকে তখন বলা আছে স্টেইনলেস স্টিল। তাহলে শুধু স্টিলে থাকে লোহা এবং কার্বন, আর স্টেইনলেস স্টিলে থাকে লোহা, কার্বন, সেই সাথে অতিরিক্ত হিসাবে থাকে নিকেল এবং ক্রোমিয়াম। ঠিক আছে, নিকেল এবং ক্রোমিয়াম থাকে। হাসপাতালের ডাক্তাররা যে ছুরি বা কাঁচি ব্যবহার করে তা স্টেইনলেস স্টিলের তৈরি। যে স্টিলগুলো চকচক করে এগুলো মোটামুটি সবই হচ্ছে স্টেইনলেস স্টিল। গলিত কপার এবং গলিত জিঙ্ক একত্রে মিশিয়ে পিতল তৈরি করা হয়। তাহলে পিতলের মধ্যে থাকে কপার এবং জিঙ্ক। পিতলের মধ্যে থাকে কপার এবং জিঙ্ক। ব্রোঞ্জের মধ্যে থাকে টিন এবং তামা। টিন এবং তামা। আর কপার এবং জিঙ্ক মিলে তৈরি হয় পিতল নামক সংকর ধাতু। তো পিতলের তো আগের যুগে মানুষ পিতলের তৈরি তোমার জিনিসপত্র ব্যবহার করতো, বিশেষ করে খাবার মানে প্লেট হিসেবে, গ্লাস হিসেবে, পানির মগ হিসেবে পিতল ব্যবহার করতো মানুষ। বৈদ্যুতিক সুইচ, পাতিল ইত্যাদি তৈরিতে পিতল ব্যবহৃত হয়। ঠিক আছে। কপার ও টিন মিশিয়ে সংকর, কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয়। তাহলে ব্রোঞ্জের মধ্যে কি থাকে, কপার ও টিন। এই কপার মানে হচ্ছে কি তামা। কপার হচ্ছে কি, কপার হচ্ছে তামা। কপারকেই আমরা কি বলি, তামা বলি। কপারেরই আরেকটা নাম হচ্ছে তামা। ঠিক আছে। তো কপার আর টিন যদি মেশানো হয় তাহলে সেটা হচ্ছে ব্রোঞ্জ বা কাঁসা। আর যদি কপারের সাথে জিঙ্ক মেশানো হয় তাহলে সেটি হচ্ছে পিতল। ঠিক আছে। তাহলে ব্রোঞ্জ এবং পিতল দুইটারই মেইন জিনিস কি, সেম। তাহলে ব্রোঞ্জেরও মেইন জিনিস হচ্ছে কি তামা। ঠিক আছে, তামাটাই হচ্ছে কি কপার, তামাটাই মূলত কপার। আর হচ্ছে পিতল। তাহলে পিতলের মধ্যেও মেইনলি কি থাকে, তামা বা কপার থাকে। তো তামাটাই হচ্ছে মূলত কি কপার, এই কপারটাকেই তামা বলা আছে। তো ব্রোঞ্জের ক্ষেত্রে এখানে ব্রোঞ্জে কি আছে, ন আছে, তাহলে এখানে টিন ব্যবহার করা হয়, টিনেও ন আছে। আর পিতলের সাথে এখানে জিঙ্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, পিতলের ক্ষেত্রে জিঙ্ক। তাহলে পিতল যদি হয় তাহলে দুইটাতেই তামা আছে, ব্রোঞ্জ এখানে ন আছে, এই জন্য টিন। ঠিক আছে, তাহলে তামা এবং টিন হলে সেটা হচ্ছে ব্রোঞ্জ, আর তামা আর জিঙ্ক যদি হয় তাহলে সেটি হচ্ছে পিতল। ঠিক আছে। তো থালা, বাসন, গ্লাস ইত্যাদি তৈরিতে ব্রোঞ্জ ব্যবহার করা হয়, পিতলও ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও লোহার মিশ্রণে ডুরালুমিন নামক সংকর ধাতু তৈরি করা হয়। এটি উড়োজাহাজের বডি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এখানে মেইন ডুরালুমিনের মেইন যে উপাদান সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে। এই অ্যালুমিনিয়ামের সাথে সাথে কি ব্যবহার করা হয়, তোমার অ্যালুমিনিয়াম, কপার, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর আয়রন। এটা খুবই হালকা হয় এবং অনেক শক্তিশালী হয়।
এটাকে বলা হচ্ছে ডুরালুমিন। এটাকে বলা হচ্ছে কি ডুরালুমিন। তো ডুরালুমিনে কয়টা জিনিস থাকে? মোট 5টা জিনিস থাকে, ঠিক আছে, মোট 5টা। তাহলে এলকু মামা ফেল করছে। যাই হোক, এলকু মামা, তো অ্যালুমিনিয়াম, কপার, মামা আছে ম্যাগনেসিয়াম, এলকু মামা, এটা তোমরা মনে রাখতে পারো এভাবে, এলকু মামা ফেডারেশন। এলকু মামা ফেডারেশন, ঠিক আছে। এলকু মামা ফেডারেশন মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আর ফেডারেশন, এফ ইতে কার্বন, আর ফেডারেশন এটাতে আছে টেরাশন, যেহেতু ফেডারেশন ডারেশন আছে ওখানে ডুরালুমিন, ঠিক আছে। তাহলে এলকু মামা ফেডারেশন, এলকু মামা ফেডারেশন, এইভাবে তোমরা মাথায় রাখবে, এলকু মামা ফেডারেশন। তাহলে আছে কি অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আর আয়রন। ফেডারেশনের ফে নিয়ে আয়রন, আর বাকিটা হচ্ছে ডেরাশন আছে যেহেতু ডারেশন, তাহলে ওখান থেকে ডুরালুমিন, ঠিক আছে, এলকু মামা ফেডারেশন। এইভাবে মাথায় রাখবা। এখানে লিস্ট দিয়েছে সবগুলোর। স্টিল, যেটা স্টিলের মধ্যে আমরা দেখলাম একটু আগে, এটা অনলি কি থাকে, কার্বন এবং লোহা থাকে। এটাতে এটাতে তোমার মরিচা ধরে অল্প পরিমাণে, খুব বেশি ধরে তা না, অল্প মরিচা ধরে, এটা চকচকও করে না, এটা তোমার লালচে বাদামি রঙের হয়, ঠিক আছে। এই লোহাটা যেটা নর্মাল স্টিল সেটা হয় কি লালচে বাদামি, ঠিক আছে। এখানে 99%ই থাকে তোমার লোহা, মাত্র 1% কার্বন। এরপর হচ্ছে মরিচাহীন ইস্পাত যেটা, অর্থাৎ স্টেইনলেস স্টিল যেটা, সেটি হচ্ছে এখানে লোহা থাকে সবচেয়ে বেশি, এটা হচ্ছে 74%। তাহলে লোহাটা থাকে 74%, ক্রোমিয়াম 18% এবং নিকেল থাকে তোমার 8%। আর এখানে কার্বনও থাকে, কিন্তু কার্বনটা খুবই কম পার্সেন্ট, 0.4% বা আরও কম, ঠিক আছে। এখানে কার্বন থাকে, স্টেইনলেস স্টিলেও কার্বন থাকে। তো এখানে কার্বন থাকে 0.04, হ্যাঁ 0.04%, বা এর চেয়ে একটু বেশি থাকে আর কি, মূলত 0.0 থেকে শুরু করে 1.2% এরকম। দেখ এখানে ওরা যে মানটা দিয়েছে, বইয়ের এই এক সমস্যা, মানে আমাদের মানে বই সাধারণত আমাদের জ্ঞানটাকে একটু করে ফেলে, সীমাবদ্ধ করে ফেলে। মানে মরিচাবিহীন ইস্পাতের কিন্তু এরকম ফিক্সড কোনো অনুপাত নাই। এরা যদিও দিয়েছে, এটা গাঁজাখুরি আর কি। যাই হোক, আমাদের বইগুলো আমাদের জ্ঞানকে অনেক সময় সীমাবদ্ধ করে ফেলে। মানে এরা এটা দিছে, এখন এটা তোমার হাদিস কোরআনের মতো হয়ে গেছে, যেটা আর পরিবর্তন করা যাবে না, পরীক্ষায় এটাই লিখতে হবে, ঠিক আছে। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে স্টেইনলেস স্টিলের বহু ধরনের কি আছে, অনুপাত আছে। আর এখানে শুধুমাত্র যে এই জিনিসগুলোই ব্যবহার হয় তা না, এর বাইরে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কার্বন, তারপর ইভেন সিলিকন, নিকেল, এগুলো অনেক কিছু ব্যবহার হয় মরিচা ইয়াতে। আর এরা এমন একটা অনুপাত দিয়েছে যে এগুলো সব যোগ করে দেখো তোমাদের 100% হয়ে গেছে। তার মানে অন্যগুলো আর দেওয়ার জায়গায় নেই এখানে। এখানে তাও যদি 100%-এর কম রাখতো, তাহলে আমরা ধরে নিতাম যে অন্যগুলো মিলে বাকি কি এত পার্সেন্ট অ্যাড হয়ে গেছে। কিন্তু এরা একদম কি আর বলবো। যাই হোক, এটা একটা আমাদের সমস্যা আমাদের বোর্ড বইগুলো নিয়ে। ওরা যে জিনিসগুলো পরিবর্তনশীল সেগুলো সম্পর্কেও একটা এরকম ফিক্সড ইনফরমেশন দিয়ে দেয়, ফলে দেখা যায় বাস্তবতার সাথে অনেক সময় এগুলো মেলে না। আচ্ছা, যাই হোক, এখন বইয়ে এটা আছে, এটাই তোমাদের মুখস্থ করতে হবে, যদিও বাস্তবতা ভিন্ন, ঠিক আছে। তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখবে মরিচাবিহীন যে ইস্পাত, এইখানে এগুলোর পরিবর্তনশীল মানে পার্সেন্টেজ ইউজ করা হয়, ঠিক আছে। আর এখানে যে কার্বন ইউজ করা হয়, কার্বন দেওয়ার কোনো সুযোগই নেই। এগুলো সব মিলেই দেখো 8 8 16 আর 4 20 শূন্য হাতে 2 2 আর 1 3 আর 7 10, এই যে 100% এখানে বানাই ফেলছে তারা। মানে কি একটা মানে বলবো। যাই হোক, এরপর হচ্ছে পিতল আমরা দেখলাম, কাঁসা বা ব্রোঞ্জ। এই ব্রোঞ্জের আরেকটা নাম হচ্ছে কাঁসা। তাহলে দুইটাতেই থাকবে কপার, মেইন উপাদান হচ্ছে কপার এখানে। তো কাঁসার নাম হচ্ছে ব্রোঞ্জ, তাহলে আছে এখানে এই জন্য টিন, ঠিক আছে, টিন, আর এটা হচ্ছে জিঙ্ক। তো ব্রোঞ্জ বা কাঁসা হচ্ছে কপার, 90% এবং টিন হচ্ছে মাত্র 10%, ঠিক আছে। আর তোমার পিতলে এখানে কপারের পরিমাণ একটুখানি কম আছে, এখানে 65% এবং 35%, এখানে 90 10, আর এখানে 65 আর 35। তো পিতলটাকে সাধারণত অলংকার, কলকবজার বিয়ারিং, বৈদ্যুতিক সুইচ, মানে সুইচ বলতে টেপা সুইচগুলো না, যে সুইচগুলো তোমার আগে এক ধরনের সুইচ আছে না, যেগুলো
হাত দিয়ে হাতলের মতো ধরে নিচে নামাইতে হয়, ধরে উপরে উঠাইতে হয়, ওই যে তোমার ওই সুইচগুলোর কথা বলতেছে, ঠিক আছে। মানে তোমার মেইন সুইচে তোমার মেইন বোর্ডে যে সুইচগুলো থাকে, তোমার এইরকম সুইচ না যেগুলো সুইচ বোর্ডে থাকে টিপতে হয়, টিপে ইয়া করতে হয়, ওগুলো না, টিপা সুইচগুলো না, বরং যে সুইচগুলো তোমার উপরে উঠাইতে হয় নামাইতে হয় একটা কলকবজার মতো, ওই সুইচগুলো মেইন বোর্ডে থাকে। তো ওই সুইচগুলো পিতল দিয়ে তৈরি করা হয়। দরজার হাতল তৈরি করা হয়, কারণ এগুলো কালারটা একটু সুন্দর হয়, অনেকটা সোনার উপর কাছাকাছি কালার হয়ে যায়, সোনার কাছাকাছি সোনালি কালার একদম হয় না, তো মোটামুটি কালারটা ভালো। এরপর আছে ডেক্সি পাতিল। ডেক্সি মানে হচ্ছে ভাত রান্না করার যে এক ধরনের, এই ভাত রান্না করার পাতিলগুলোকে বলা হয় ডেক্সি। ভাত রান্না করার এইরকম এক ধরনের পাতিল থাকে না, বিরিয়ানি রান্না করে যেগুলোতে, এই সাইজের এক ধরনের পাতিল থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় মূলত ডেক্সি, ঠিক আছে। গ্রামের ভাষায় এগুলোকে ডেক্সি বলা হয়। তো বইয়ে যে ডেক্সি লিখছে, যাই হোক, তো ডেক্সি জাতীয় পাতিল, ওই বিরিয়ানি রান্না করার যে পাতিলগুলো ওগুলোকে ডেক্সি বলা হয়, বা অনেক সময় শুধু ডেকও বলে অনেকে, ঠিক আছে। তো এগুলো তৈরি করা হয় পিতল দিয়ে। আর ব্রোঞ্জ বা কাঁসা তৈরি করা হয় ধাতু গলানোর যন্ত্রাংশে, থালা, প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা হয় তোমার ব্রোঞ্জে, ঠিক আছে। কাঁসা বলে না, কাঁসার প্লেটে ভাত খাই, তো ওই রকম। তো ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে, ওই আমি তো বললাম যে এলকুমামা ফেডারেশন, তাহলে অ্যালুমিনিয়াম, কু হচ্ছে কপার, মামা ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, আর ফেডারেশনের লোহা, আর ডাইরেশন হচ্ছে ডুরালুমিন। তো এইখানে অ্যালুমিনিয়ামটাই সবচেয়ে বেশি থাকে, আমি বলছিলাম যে 95% অ্যালুমিনিয়াম থাকে, আর কপার থাকে 4%, এই দুইটাই বেশি, এলকুটাই সবচেয়ে বেশি, আর মামা ফেডারেশন যেটা, সেটা হচ্ছে সবাই মিলে মাত্র 1%, ঠিক আছে। এলকুটাই বেশি আর মামা ফেডারেশনটা মাত্র সবাই মিলেই 1%। এটা উড়োজাহাজের বডি, বাইসাইকেলের পার্টস, এই যে তোমরা এখন যারা বিভিন্ন ধরনের রেসলিং বাইসাইকেল আছে না, যেগুলো নিয়ে ছেলেরা ইয়া করে, বিভিন্ন ধরনের স্ট্যান্ড করে, এই ধরনের যে বাইসাইকেলগুলো, এই বাইসাইকেলগুলো এই তোমার ডুরালুমিন দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। এগুলো অনেক হালকা হয় কিন্তু খুব শক্তিশালী হয়, ঠিক আছে। এগুলোকে ওকে। এরপর হচ্ছে 24 ক্যারেট স্বর্ণ। তাহলে আমরা জানি, এই যে আমরা পড়েছি যে স্বর্ণ জিনিসটা, তো আমরা যে গহনাগুলো তৈরি করি সেগুলো মূলত আসলে পিওর স্বর্ণ দিয়ে গহনা তৈরি করা হয় না, করলে এটা একটু ভঙ্গুর হয়। তো তো 24 ক্যারেট স্বর্ণ যেটা, এটা হচ্ছে 100% স্বর্ণ। তো সাধারণত সোনার যে বারগুলো আছে, দেখবা মাঝে মাঝে বাংলাদেশের তোমার ইয়াতে বিভিন্ন ধরনের এয়ারপোর্টে এই সোনার বার মাঝে মাঝে কি করে, সিজ করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তাহলে এখানে যে বারগুলো দেখা যায়, এই বারগুলো হচ্ছে 24 ক্যারেট বার, এগুলো হচ্ছে 100%, ঠিক আছে। এই ইনফরমেশনটা মাথায় রাখবা। 24 ক্যারেট সোনা মানে হচ্ছে 100% সোনা, আর 22 ক্যারেট এবং 21 ক্যারেটের মানে হচ্ছে যে এখানে কি আছে, অন্য অন্য যে তোমার ইয়া মিশ্রিত আছে, আরো অনেক কিছুই মিশ্রিত আছে। তো 22 ক্যারেট সোনা হচ্ছে, দেখো এখানে সোনা থাকবে 91.67%, কপার এবং অন্যান্য ধাতু থাকবে বাকিগুলো, ঠিক আছে। বাকিগুলো থাকবে কপার এবং অন্যান্য ধাতু। তো 8.33 হচ্ছে তোমার অন্য অন্য ধাতু থাকবে, আর বাকিটা থাকবে স্বর্ণ। আর 21 ক্যারেট হচ্ছে এখানে তোমার কত, 12.5% থাকবে। তাহলে 21 যত ক্যারেট কমবে, 19 ক্যারেট 18 ক্যারেট আছে, তো এগুলো আরো কি কমতে থাকবে, ঠিক আছে। যত বেশি কমবে এগুলো, তত তার ক্যারেট পরিমাণ তত কমবে, ঠিক আছে। তাহলে 22 ক্যারেটের নামটা এইভাবে মাথায় রাখবে। এগুলো অন্য একক, ক্যারেট জিনিসটা অন্য এককে হিসাব করে, তো পার্সেন্টেজে এসে এরকম বিদঘুটে মান আসছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এই ক্যারেটটাকে তোমার হিসাব করা হয় সাধারণত, মানে অদ্ভুত ভাবে এটাকে 24 দ্বারা, 24-এর সাপেক্ষে হিসাব করা হয়। মানে যে 24, আমরা সবকিছু অন্যান্য জিনিস যেরকম কি শতকরা হিসাব করি না, যে 100-র মধ্যে কত আছে, কিন্তু সোনার ক্ষেত্রে এটাকে হিসাব করা হয় 24-এ। কেন এটা করা হয় আমি জানি না, 24-এ হিসাব করা হয়, অর্থাৎ 24 গ্রামের মধ্যে কত গ্রাম। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে 22 ক্যারেট আমরা পেয়ে যাব। দেখবা যে মানে এখানে দেখো 100-র মধ্যে কত, 51, মানে এখানে দেখো 100-র মধ্যে আছে কত, 51.67। তাহলে 24-এর মধ্যে দেখবা 22 পাবা, ঠিক আছে। অতএব একের মধ্যে কত, তাহলে এখানে আমরা দেখি 24-এর মধ্যে কত আসে, ঠিক আছে।
তাহলে এই পার্সেন্টটা এখানে বসাই দিলে আসছে 22.0008। যাই হোক, বোঝাই যাচ্ছে 22 আসছে আর কি, এখানে তো দশমিক গুলো আছে। তাহলে তাহলে ক্যারেট জিনিসটা হিসাব করা হয় মেইনলি এখানে 24-এর মধ্যে হিসাব করা হয়, অর্থাৎ একটা যে সোনা, খাঁটি সোনার মধ্যে দেখা যাচ্ছে এখানে 24 ভাগের মধ্যে 24 ভাগে কি, মানে আমরা জেনারেলি মানে জিনিসটা হয়তো তোমরা রিলেট করতে পারতেছো না। তো সাধারণত আমরা একটা জিনিসকে জেনারেলি পরিমাপ করি কিসের সাপেক্ষে, 100-র মধ্যে কত আছে, 100-তে 100ই, ঠিক আছে না। আর এইখানে কি করা হয় সোনার ক্ষেত্রে, কেন এটাকে 24 নেওয়া হয় আমি জানি না, বা এটাকে হিসাব করা হয় 24-এর সাপেক্ষে, অর্থাৎ 24 গ্রাম। 24 গ্রাম সোনার মধ্যে যদি 24 গ্রামই সোনা থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে 24 গ্রাম। যেমন 100%, 100-র মধ্যে যদি 100ই হয়, 100 গ্রাম সোনার মধ্যে যদি 100 গ্রামই সোনা থাকে তাহলে আমরা কি বলবো, তাকে 100% সোনা বলবো না। কিন্তু এখানে 100-এ হিসাব না করে হিসাবটা করা হয় কি 24-এ। তাহলে 24-এ হিসাব করে যখন 24 ক্যারেট হবে তাহলে সেটা কি হবে, শতকরায় কি হবে, তাহলে 100% হবে। আর যদি 22 ক্যারেট হয় তার মানে 22 গ্রামের মধ্যে, তাহলে 24 গ্রামের মধ্যে সোনা আছে কয় গ্রাম, 22 গ্রাম, ঠিক আছে। 24 গ্রামের মধ্যে 22 গ্রাম, তাহলে 100%-এ কত হবে। তাহলে তোমাদের আর কষ্ট করে এটা মুখস্থ করার দরকার নাই, বুঝতে পারছো, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে এখন তুমি কিভাবে 91 দশমিক এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে 22 ক্যারেট যেহেতু, তাহলে তুমি কি করবা, তাহলে তাহলে তুমি 24, তাহলে তুমি কি করবা, 22 গুণন 100 ভাগ 24 দিবা, ঠিক আছে। 24 ক্যারেট যেহেতু তার মানে কি 22 ক্যারেট মানে 24-এর মধ্যে আছে কত, 22, অতএব 100-র মধ্যে কত আছে, তাহলে 22 গুণন 100 ডিভাইডেড বাই 24। তুমি ক্যালকুলেটর টিপো, দেখবা ওই এই বিদঘুটে মানটা পাবা, ঠিক আছে। তাই তুমি লেখো 2200 ভাগ 24 দাও, 2200 ভাগ 24 দাও, এই যে দেখো তোমার 91.66666 আসছে, অর্থাৎ 91.67 আসছে, বুঝতে পারছো। তাহলে 21 ক্যারেটের এই পার্সেন্টেজ তুমি কিভাবে বের করবা, তাহলে তুমি কি দিবা, 21 গুণন 100 ডিভাইডেড বাই 24, অর্থাৎ 2100-কে 24 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি এই পার্সেন্টেজটা পেয়ে যাবা। তো এটা যদি পাও তাহলে বাকিগুলোটাও পেয়ে যাবা। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সোনার মধ্যে সোনা ছাড়া যে অপধাতুগুলো থাকে, মিশ্রণগুলো থাকে, সেগুলো হচ্ছে কপার, মেনলি থাকে কপার, সেই সাথে সাথে অন্য ধাতু, মেনলি থাকে কি কপার, সেই সাথে অন্য ধাতু। তাহলে ক্যারেট থেকে পার্সেন্টেজ বের করা শিখতে পারছো। তাহলে এখানে 24-এর মধ্যে আউট অফ 24 হিসাব করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমরা এতক্ষণে জানলে বিভিন্ন বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়, ঠিক আছে। বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না, ঠিক আছে। সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না, আমরা দেখতেই পেলাম। সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্রধান ধাতু এবং অন্য এক বা একাধিক ধাতু অপ্রধান ধাতু হিসেবে থাকে। তো প্রধান ধাতুটা মোটামুটি 60%-এরও বেশি থাকে, ঠিক আছে। আমরা দেখলাম 65% থাকে ব্রোঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে। ব্রোঞ্জ না, তামার ক্ষেত্রে তোমার ব্রোঞ্জ না, পিতলের ক্ষেত্রে 65% থাকে, ব্রোঞ্জে তোমার 90% থাকে, তোমার তামাটা, ঠিক আছে। পিতলের মধ্যে প্রধান ধাতু হচ্ছে কি কপার, এটা থাকে 65%, এবং জিঙ্ক থাকে 35%, এটা তো প্রধান ধাতু এগুলো। তো প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়, ঠিক আছে, প্রধান ধাতুর নামকরণ হিসেবে। যেমন স্টিলের মধ্যে লোহা হচ্ছে প্রধান ধাতু এবং কার্বন হচ্ছে অপ্রধান ধাতু। তাহলে স্টিলের মধ্যে লোহাইতে থাকে 99% আর কার্বন মাত্র 1%, ঠিক আছে। কার্বন মাত্র 1% থাকে, এই জন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়। অনুরূপভাবে কাঁসা যেটা ব্রোঞ্জ, তার মধ্যে কপার থাকে 90% এবং টিন থাকে 10%, এই জন্য কাঁসাকে বলা হয় কপার বা তোমার কাঁসার সংকর ধাতু। আবার পিতলে প্রধান হচ্ছে কি কপার 65% এবং অপ্রধান হচ্ছে জিঙ্ক, সেটা হচ্ছে 35%, এই জন্য পিতলকেও বলা হয় কপারের সংকর। তাহলে কপারের সংকর দুইটি, তাহলে কপারের সংকর কয়টি, দুইটি। কপারের সংকর হচ্ছে দুইটি, একটি হচ্ছে তোমার ব্রোঞ্জ, এখানে কপারের সাথে টিন থাকে, আর একটি হচ্ছে তোমার পিতল, এখানে কপারের সাথে থাকে জিঙ্ক, ঠিক আছে। তাহলে কপারের দুটি সংকর, পিতল বা ব্রাশ আর কাঁসা বা ব্রোঞ্জ, ঠিক আছে। পিতলের আর একটা নাম হচ্ছে ব্রাশ আর কাঁসার আর একটা নাম হচ্ছে ব্রোঞ্জ, এগুলো মাথায় রাখবা। কতিপয় ধাতু এবং সংকর ধাতুর ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ ও প্রতিকার।
লোহা বা লোহার সংকর ধাতুর তৈরি জিনিসপত্র, জানালার গ্রিল, আলমিরা ইত্যাদি খোলা জায়গায় বা বাতাসে দীর্ঘদিন থাকলে এসব জিনিসপত্রের উপর লালচে বাদামি বর্ণের এক ধরনের পদার্থ তৈরি হয়। এই বাদামি পদার্থকে লোহার মরিচা বলা হয়। তো যেগুলো পিওর লোহা এগুলোতে অনেক বেশি মরিচা হয়, যেগুলো একটুখানি লোহার সংকর স্টিল এগুলোতেও, যেটা নর্মাল স্টিল শুধুমাত্র 1% কার্বন থাকে, ওটাতেও মরিচা ধরে, তবে একটুখানি কম ধরে। যেমন রেল লাইনে দেখবে তোমরা, ওখানেও মরিচা ধরে লাল লাল, কিন্তু খুব বেশি ধরে না। তো মরিচা তৈরির মাধ্যমে লোহা ক্ষয়প্রাপ্ত হয়। বিশুদ্ধ কপার বা পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্র দীর্ঘদিন বাতাসে থাকার ফলে এদের উপর কালো বা বাদামি বা সবুজ বর্ণের একটি আস্তরণ পরে। হ্যাঁ, দেখবা এই আস্তরণকে কপারের তাম্রমল বলা হয়। তাহলে হোয়াট ইজ তাম্রমল, এটা অনেক সময় ক নম্বরে আসে। তাম্রমল কি? তাম্রমল হচ্ছে পিতলের তৈরি জিনিসপত্র, ঠিক আছে, পিতলের তৈরি জিনিসপত্র। তখন এখানে তামা হচ্ছে কি মেইন উপাদান এগুলোতে, তাই না? পিতলের তৈরি জিনিসপত্রের মেইন উপাদানটা কি? তামা না? আমরা তো দেখলাম যে কপা, পিতল এবং এই যে কপারটাই তো তামা, ঠিক আছে, কপারটাই হচ্ছে তামা। তো এই যে তোমার তামার তৈরি জিনিস, অর্থাৎ পিতলের জিনিস, এগুলোর উপর কি করে পিতল বা কাঁসা, ঠিক আছে, বা বিশুদ্ধ কপারও হইতে পারে, বিশুদ্ধ তামাও হইতে পারে, ঠিক আছে, বিশুদ্ধ তামা বা তামার যে সংকর পিতল, পিতলের একটা নাম আছে কাঁসা, এখানে ব্রোঞ্জও হইতে পারে, ঠিক আছে, ব্রোঞ্জের নাম দেয় নাই কিন্তু ব্রোঞ্জও হতে পারে। তো এই ব্রোঞ্জের মধ্যে তো তামার পরিমাণ আরো বেশি থাকে, ঠিক আছে, 90% থাকে। তাহলে এই যে তামার পিওর তামা হোক বা তামার যে সংকরগুলো হোক, এই সংকরের উপর এক ধরনের কালো বা বাদামি বা সবুজ বর্ণের আস্তরণ পড়ে। সেটা কখন? যখন এগুলো বাতাসে থাকে দীর্ঘদিন। এই কালো সবুজ বা বাদামি আস্তরণটাকে বলা হচ্ছে তাম্রমল। তাম্রমল তৈরির মাধ্যমে তামা ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে তামা ক্ষয়প্রাপ্ত হয় তাম্রমল তৈরির মাধ্যমে। সাধারণত বিশুদ্ধ ধাতু বা সংকর ধাতু দীর্ঘদিন বাতাসে থাকার ফলে ধাতু বা ধাতুর সংকরগুলোর উপর বিভিন্ন বর্ণযুক্ত একটি নতুন পদার্থ সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে ধাতুর ক্ষয় বলে। তো ধাতুর ক্ষয় হচ্ছে কি? তো ধাতু যখন দীর্ঘদিন বাতাসে থাকে, সাধারণত বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে তারা যে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে মেনলি বিক্রিয়া করে ওই ধাতুগুলোর অক্সাইড বা মেনলি অক্সাইড তৈরি করে বা আরো জটিল যৌগ তৈরি করে এই এই এগুলো কি হয়, মেইন ধাতু থেকে বা মেইন সংকর থেকে আলাদা হয় এবং এগুলো একটু খুব ভঙ্গুর এবং কম শক্ত হয়। তো এইটাকেই বলা হয় ধাতুর ক্ষয়, ঠিক আছে। নতুন যে পদার্থটা তৈরি হলো, অর্থাৎ আমাদের যে পিওর পদার্থটা ছিল ওটা নষ্ট হয়ে গেল, বা আমাদের মেইন যে পদার্থটা ছিল, ঠিক আছে। লোহা ক্ষয়প্রাপ্ত হয়ে যে লালচে বাদামি বর্ণ তৈরি হয় সেটিকে বলা হয় মরিচা। সেটি হলো ফেরিক অক্সাইডের তোমার আর্দ্র ফেরিক অক্সাইড, ঠিক আছে। এখানে ফেরিক অক্সাইড থাকে, তার সাথে এন সংখ্যক মানে অনির্দিষ্ট সংখ্যক পানি থাকে। অনির্দিষ্ট সংখ্যক পানি এখানে ত্রিমাত্রিক গঠনে থাকে। এই এই ফেরিক অক্সাইডের ভিতরে পানি পানি থাকে, ঠিক আছে। তো আবার বিভিন্ন বর্ণের তাম্রমলে বিভিন্ন ধরনের পদার্থ উপস্থিত থাকে। যেমন কোনো কোনো তাম্রমলে কিউপ্রাস অক্সাইড থাকে। তো কিউপ্রাস অক্সাইড থাকতে পারে, ঠিক আছে, যেহেতু কপার বা তামা, তো ঠিক আছে, কপারের নামই তো তামা, কিউপ্রাস অক্সাইড থাকে। কোনো কোনো তাম্রমলে কিউপ্রাস সালফাইড থাকে। কিউপ্রাস সালফাইডের নাম হচ্ছে কি চ্যালকোসাইড। তো চ্যালকোসাইড থাকে যখন সালফার ডাই অক্সাইডের সাথে সে বিক্রিয়া করে, বাতাসে কিন্তু সালফার ডাই অক্সাইড থাকে। তো সেখানে সে অনেক সময় সালফারের সাথে বিক্রিয়া করে চ্যালকোসাইড তৈরি করে, সালফার মানে কিউপ্রিক সালফেট তৈরি করে। আবার কখনো সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড তৈরি করে। তো দুইটাই তাম্রমল। তো তাম্রমলকে কোনো নির্দিষ্ট রাসায়নিক সংকেতে প্রকাশ করা যায় না, কারণ এই যে তাম্রমলের কি থাকে, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন, কখনো এটা কখনো এটা। তো তাম্রমলের সব জায়গায় একই ধরনের পদার্থ তৈরি হয় না। যেমন লোহার ক্ষেত্রে সেম একটা নির্দিষ্ট জিনিসই সবসময় তৈরি হয়, সেটা হচ্ছে লোহার অক্সাইড তৈরি হয়, ফেরিক অক্সাইড সেটা তৈরি হয় এবং তার সাথে কিছু সংখ্যক পানি থাকে। তো পানির পরিমাণটা অনির্দিষ্ট থাকে, বাট অক্সাইডটা ফিক্সড থাকে, সেটা ফেরাস অক্সাইড না ফেরিক অক্সাইড, ঠিক আছে। সাধারণত কোনো কোনো ধাতু বা সংকর ধাতু যখন বায়ুমণ্ডলে থাকে তখন ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এখানে একটি জারণ বিক্রিয়া হয়। আবার ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে বায়ুমণ্ডলের কোনো উপাদান সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো ম্যাক্সিমাম আয়রনের ক্ষেত্রে এটা কাজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অক্সিজেন করে।
কপারের ক্ষেত্রে অক্সিজেন করে, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে অক্সিজেনই এই কাজটা করে, কারণ বাতাসে অক্সিজেন অনেক বেশি পরিমাণে থাকে। আর নাইট্রোজেন আরো বেশি থাকে, নাইট্রোজেন এটা করে না, তখন নাইট্রোজেন এইসব নাইট্রোজেন ওইভাবে বিক্রিয়া কম করে, ঠিক আছে। আর সালফারের পরিমাণ বেশি থাকলে তখন সালফার করে এটা। তো এখানে একটি বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, তার মানে জারণ বিজারণ একসাথে ঘটে, ঠিক আছে। জারণ বিজারণ একসাথে ছাড়া কখনোই ঘটে না, জারণ বিজারণ সবসময় একসাথেই ঘটে। তো অতঃপর ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে বিক্রিয়ায় একটি যৌগ তৈরি হয়। নতুন যৌগটি রূপান্তরিত হয়ে বা অন্যান্য যৌগের সাথে বিক্রিয়া করে, এভাবে ধাতু ক্ষয়প্রাপ্ত হয়। তো গ নম্বরে যদি আসে তাহলে তোমরা এইভাবে একটু ডিটেলস লিখতে হবে, ঠিক আছে। গ নম্বরে আসলে এইভাবে লিখতে হবে যে ধাতুগুলো সাধারণত কি করে, বাতাসে যখন বাতাসের সংস্পর্শে থাকে অনেক দিন, তখন তারা ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, সেই ইলেকট্রনটা বাতাসের অন্য কোনো উপাদান বিশেষ করে অক্সিজেন ইলেকট্রনটা গ্রহণ করে, ফলে এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। পরবর্তীতে ওই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন যৌগ তৈরি করে। এই নতুন যৌগটি রূপান্তরিত হয় বা অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে, পরে ফার্দার আরও নতুন যৌগ তৈরি করে। এভাবেই কোনো একটা ধাতু বা সংকর ধাতু অন্য যৌগে পরিণত হওয়ার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। তো আসলে কোনো কিছুই হাওয়া হয়ে যায় না, সবই থাকে, কিন্তু জাস্ট তার কি হয়, কেমিক্যাল গঠনটা পরিবর্তন হয়ে যায়, রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে ক্ষয়। তো লোহার উপর মরিচা পড়ার বিক্রিয়া অনেক ধীরে সংঘটিত হয় এবং অনেকগুলো ধাপে সংঘটিত হয়। তো ডিরেক্ট ফেরিক অক্সাইড এবং এন সংখ্যক পানি তৈরি হয় না, এটা ধাপে ধাপে হয়। এ সকল ধাপসমূহের মধ্যে একটি ধাপে জারণ এবং একটি ধাপে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, আমরা দেখলাম। আয়রন ইলেকট্রন ত্যাগ করবে আর অক্সিজেন গ্রহণ করবে, এই জন্য লোহায় মরিচা পড়ার বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া। লোহায় মরিচা পড়ার জন্য তোমরা মেনলি দেখবা যে বিক্রিয়াগুলোতে ধাতু আছে তারা ম্যাক্সিমাম, তারা খুব বেশি ব্যতিক্রম না হলে ধাতু থাকলেই সেগুলো জারণ বিজারণ বিক্রিয়া হবে। তো বায়ুমণ্ডলের অক্সিজেন, পানির হাইড্রোজেন, পানির প্রয়োজন হয়, তাহলে এই লোহায় মরিচা পড়ার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অক্সিজেন লাগে এবং জলীয় বাষ্প লাগে। তো শুষ্ক বায়ুতে, একদম যে 100% শুষ্ক বায়ুতে লোহা দিনের পর দিন থাকে, তাহলে কি হবে না, লোহাতে মরিচা পড়বে না। এই জন্য লোহার মেইন শত্রু আসলে হচ্ছে পানি। লোহাতে যদি একটুখানি পানি পড়ে, অর্থাৎ ভিজা লোহা যদি কোথায় তোমরা রাখো, বা বৃষ্টির দিনে দেখবা বর্ষাকালে লোহা বেশি মরিচা পড়ে লোহাতে। তার কারণ হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বর্ষাকালে, বা পানির ছিটা পড়ে, ঠিক আছে। বা ইভেন কোন লোহা যদি পানিতে ভিজায় রাখো তাহলে সেটাতে সহজে মরিচা পড়ে, ঠিক আছে। তো এটা কারণ। আবার তোমরা দেখবা যে লোহার মধ্যে তোমরা যে লোহার পাত্রে লবণ রাখো বা লবণের সংস্পর্শে যদি লোহাকে রাখো, তাহলে আরো তাড়াতাড়ি সে মরিচা পড়ে। তার কারণটা হচ্ছে লবণ যখন লোহার মধ্যে মিশ্রিত থাকবে, লবণ আবার পানিগ্রাহী পদার্থ। লবণ কি করে, বাতাসের জলীয় বাষ্পকে আকর্ষণ করে, ঠিক আছে। লবণ খোলা পাত্রে রাখবা, দেখবে লবণ ভিজে গেছে। লবণ কি করে, পানিকে আকর্ষণ করে। এগুলোকে বলা হয়, এগুলোর নাম আছে, পানিগ্রাহী পদার্থ, এগুলো নিরোধক বলে। যেমন সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, এগুলো কাছে পানিকে আকর্ষণ করে। তো এই লবণ কি করে, লবণের মধ্যে পানি শোক হয়, ঠিক আছে। তখন এই পানি, লোহার পাত্রে তো লবণ আছে, তাহলে এই পানি যখন লোহার সংস্পর্শে যায়, আর বাতাসে তো অক্সিজেন আছে, এটাকে তো তোমরা রোধ করতে পারবা না, তখন বিক্রিয়া করে কি করে, সহজে লোহা ক্ষয় হয়। এই জন্য লোহার পাত্রে কখনো লবণ রাখা যায় না। এই জন্য আমি দেখেছি গ্রামে যেসব লোক চামড়ার ব্যবসা করে, তারা যখন তারা সাইকেলে করে অনেক সময় চামড়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর চামড়ায় সাধারণত লবণ ব্যবহার করা হয়। চামড়ায় কি ব্যবহার করা হয়, লবণ ব্যবহার করা হয় সেটাকে তরতাজা রাখার জন্য। তো তাদের সাইকেলগুলো একটা সময় ঝাঁঝরা হয়ে যায়, এক সময় ঝাঁঝরা, মরিচা পড়তে 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 একদম ঝাঁঝরা হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই যে তাদের সাইকেলে লবণ লাগে চামড়া থেকে, লবণ পানি শোক করে, সেই পানি এবং বাতাসের অক্সিজেন মেলে লবণে, এই লোহায় খুব তাড়াতাড়ি মরিচা পড়ে। নর্মাল সাইকেল হয়তো বা এত সহজে মরিচা পরে নষ্ট হয় না, বছরের পর বছর চলে যায়, 50-100 একটা সাইকেল কিন্তু অনেক দিন যায়, এটা অত সহজে নষ্ট হয় না। কিন্তু ওদের সাইকেলগুলো আমি দেখেছি যে একদম ঝাঁঝরা হয়ে যায় অল্প কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে। তো একটা সময় আর ব্যবহারের উপযোগী থাকে না, ভেঙে পড়ে যায়। আমার একজন পরিচিত আছে এরকম, তো ওর সাইকেল এরকম ঝাঁঝরা হইতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে, একদিন ওই চলন্ত অবস্থায় সাইকেল ভেঙে সে রাস্তায় পড়ে গিয়ে সামনের চোয়াল দাঁত সব ভেঙে গেছে। তো এইরকম একটা অবস্থা, ঠিক আছে। তো তো যাই হোক, তাহলে এখানে কি হয়, পানি ভেঙে যায়, পানি ভেঙে গিয়ে আমরা জানি যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়।
তো লোহা যখন বায়ুমণ্ডলের হাইড্রোজেন আয়নের সংস্পর্শে আসে, তখন লোহা ইলেকট্রন ত্যাগ করে আয়রন অক্সাইডে পরিণত হয়। ঠিক আছে, তো এ কি করে, তো এই আয়রনটা কি করে, ইলেকট্রন ত্যাগ করে একে গ্রহণ করতে বাধ্য করে মনে হয়। তো যাই হোক, যখন এই হাইড্রোজেন আয়নের সংস্পর্শে আসে, তখন লোহা ইলেকট্রন ত্যাগ করে আয়রন তোমার এই আয়নে পরিণত হয়, ফেরাস আয়ন। এটা যেহেতু 2+ আছে, ফেরাস আয়ন। আর যদি 3+ হইতো তাহলে ফেরিক আয়ন হইতো। তো ছোট হইলে ফেরাস, বড় হইলে ফেরিক, মানে ইলেকট্রনের সংখ্যা যদি কম বেশি হয়। তো এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে এখানে ফেরাস আয়ন তৈরি করে, এর ফার্দার আরো ইলেকট্রন ত্যাগ করে শেষ পর্যন্ত ফেরিক অক্সাইডে তৈরি হয়, আমরা দেখব। তো আয়রন যে ইলেকট্রন দান করে, সেই ইলেকট্রন কে কে গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন তো গ্রহণ করবেই, আর সেটা আর কে গ্রহণ করে? আর গ্রহণ করে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন সেটা গ্রহণ করে আবার ফার্দার পানি উৎপাদন, হাইড্রোজেন আয়ন গ্রহণ করে সেখানে আবার কি করে? পানি উৎপাদন করে। ঠিক আছে, তাহলে ওই অক্সিজেন এবং হাইড্রোজেন আয়ন এবং এটা মিলে কি হয়? পানি তৈরি হয়। তাহলে এখানে কি হইতেছে? তাহলে হাইড্রোজেন আয়ন তো আছেই, ঠিক আছে। এই অক্সিজেনটা কি করে? এই যে আয়রনের ত্যাগ করা যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হয়। এই অক্সাইড আয়ন পরবর্তীতে কি করে? হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে তোমার পানি তৈরি করে। ঠিক আছে, এরপর দেখো, এই যে আয়রন ফেরাজ আয়ন এবং হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন বিক্রিয়া করে, পরবর্তীতে আরো কি করে? ওরা কি করে? এই আয়রন থেকে আরো একটা ইলেকট্রন কি করে? নিয়ে সেটা কি করে? আয়রন 3 আয়ন তৈরি করে। ঠিক আছে, ফেরিক আয়ন তৈরি হয় এবং আবার পানি তৈরি হয়। ঠিক আছে, অতঃপর এই ফেরিক আয়ন তারপর হাইড্রোক্সাইড, যে পানির যে হাইড্রোক্সাইড আছে তার সাথে বিক্রিয়া করে এখানে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে। তার মানে এখানে বিক্রিয়াগুলো মাল্টিফেজে ঘটে। আর এই বিক্রিয়াগুলো যে একদম ধাপে ধাপে ঘটে বিষয়টা তাও না, এই বিক্রিয়াগুলো একসাথে ঘটে। এই বিক্রিয়াগুলো কি করে? মানে এখানে অনেকগুলো জিনিস একসাথে আছে, তো কে কার সাথে বিক্রিয়া করবে দিশা পায় না আর কি। তো অনেক ধরনের বিক্রিয়া এখানে একসাথে ঘটে। ঠিক আছে, ঘটতে ঘটতে শেষে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হয়। এই ফেরাস হাইড্রোক্সাইড পরবর্তীতে ভেঙে গিয়ে ফেরিক অক্সাইড এবং ফেরিক হাইড্রোক্সাইড পরবর্তীতে ভেঙে গিয়ে ফেরিক অক্সাইড এবং পানি, এখানে পানিটা আলাদা হয়ে যায়। এর ভিতরে পানি আছে, অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা রেখে পানিটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো এখানে এই বিক্রিয়াগুলো মাল্টিফেজে ঘটে। তো সবগুলো বিক্রিয়া একসাথে ঘটে শেষ পর্যন্ত এই জিনিসটা স্থায়ী হয়। ঠিক আছে, এটাই আছে মরিচা। আর বাকিগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকে যতক্ষণ না সবগুলো লোহা এই স্থায়ী একটা পদার্থে পরিণত হয়। ঠিক আছে, ওকে। তো এরপর ধাতু ক্ষয়রোধের উপায় আমরা দেখেছি ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, ওর উপর আমরা এর আগের অধ্যায়ে দেখেছিলাম, তড়িৎ বিশ্লেষণের অধ্যায়ে। তো ধাতু বা ধাতুর ক্ষয় যদি বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে না আসে তাহলে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে ধাতুগুলোর ক্ষয় হওয়ার সবচেয়ে প্রধান যে কারণ, সেগুলো হচ্ছে তারা বাতাসের এবং অক্সিজেনের সংস্পর্শে আসে। পানি এবং বাতাস এই দুইটাই মূলত ধাতুর মেইন শত্রু। বাতাস বলতে বাতাসের অক্সিজেন আর পানি, এই দুইটাই হচ্ছে যে কোনো ধাতুর সবচেয়ে বড় শত্রু। তখন এরা কি করে? এই পানি এবং অক্সিজেনের সংস্পর্শে এসে তারা জেনারেলি কি হয়? জারিত হয়। অর্থাৎ ইলেকট্রন ত্যাগের একটা সুযোগ পায় তারা। তো সেক্ষেত্রে যদি তারা বাতাসের সংস্পর্শে না আসে বা পানির সংস্পর্শে না আসে, তাহলেই কি হয়? তাদের ক্ষয়রোধ সম্ভব। ঠিক আছে, তাহলে তাহলে এটার উপায় কি? তার উপায় হচ্ছে এর উপর আস্তরণ দেওয়া। এর উপর কি দেওয়া? আস্তরণ দেওয়া। তাহলে তারা কি করবে? সংস্পর্শে আসবে না। তো 1 নম্বর হচ্ছে রং করার মাধ্যমে, আর 2 নম্বর রং করে, 2 নম্বর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করে, 3 নম্বর হচ্ছে গ্যালভানাইজিং করে। তো ইলেকট্রোপ্লেটিং এবং গ্যালভানাইজিং একই জিনিস। যে কোনো ধাতু হলে ইলেকট্রোপ্লেটিং, আর স্পেসিফিক যদি জিঙ্ক দেওয়া হয় তাহলে সেটাকে বলা হচ্ছে গ্যালভানাইজিং। তাহলে ইলেকট্রোপ্লেটিং এরই একটা বিশেষ টাইপ হচ্ছে গ্যালভানাইজিং। ঠিক আছে, তো তোমরা বাড়িতে লোহার তৈরি দরজা জানালা রং করো যেন লোহা বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে না আসে। ঠিক আছে, তাহলে এটার কারণটা হচ্ছে লোহা যেন বাতাসের অক্সিজেন এবং পানির সংস্পর্শে না আসে। মেইনলি এই কারণেই রং করা হয়। আমরা জানি কম সক্রিয় ধাতু সাধারণত বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, কিন্তু বেশি সক্রিয় ধাতু বাতাসের অক্সিজেন এবং পানির সাথে দ্রুত বিক্রিয়া করে। অতএব
বেশি সক্রিয় ধাতুর ক্ষয় হওয়া থেকে ধাতুকে রক্ষা করার জন্য বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। এভাবে বেশি সক্রিয় ধাতুকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করা যায়। একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াটাকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া, এটা কোন প্রক্রিয়া দেওয়া হয়? এটাকে তোমার ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া দেওয়া হয়। এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজিং। গ্যালভানাইজিং হচ্ছে জিঙ্কের দিলে গ্যালভানাইজিং, আর বাকি সবাই ইলেকট্রোপ্লেটিং। গ্যালভানাইজিং নিজেও একটা ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং কিভাবে দেয় আমরা জানি। সাধারণত যে ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং দিতে হবে তাকে কি করা হয়? তাকে নেগেটিভ চার্জে চার্জিত করে রাখা হয়। ঠিক আছে, যাতে করে দ্রবণ থেকে পজিটিভ চার্জের আয়নটা এসে ওখানে ইলেকট্রন গ্রহণ করে ওর উপর জমা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ওইখানে যেন বিজারণ হয়, অর্থাৎ বিজারণ তড়িৎদ্বার মানে কি? ক্যাথোড। তাহলে যার উপর প্রলেপ দেওয়া হবে সেই জিনিসটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ কোষে। ঠিক আছে, সাধারণত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তাহলে ইলেকট্রোপ্লেটিং এর জেনুইন সংজ্ঞা হচ্ছে এইটা। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর যে প্রলেপ দেওয়া এটাকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং। এক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, অর্থাৎ এটা হচ্ছে তোমার ক্যাথোড। এখানে বিজারণ হবে অ্যানোড, হ্যাঁ ক্যাথোডে বিজারণ। ঠিক আছে, যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক ক্যাথোড, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সাথে, অর্থাৎ এখানে ক্যাথোডের সাথে যুক্ত করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যাথোড আর ওটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে, তাহলে যার প্রলেপ দিতে হবে তাকে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয় এবং যার উপর প্রলেপ দিতে হবে তাকে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। তাহলে ঋণাত্মক প্রান্তে এটা হবে কি? ক্যাথোড হবে, আর ওটা হবে অ্যানোড। এরপর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং করা হয়। লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য কপার সালফেটের একটি দ্রবণ নেওয়া হবে, অর্থাৎ যার প্রলেপ দেওয়া হবে তার লবণের দ্রবণ নেওয়া হবে। যার প্রলেপ দেওয়া হবে তার লবণের দ্রবণ নেওয়া হবে, আর তারই একটা ওই ধাতুটারই একটা কি নেওয়া হবে? দণ্ডকে তোমার হিসেবে ব্যবহার করা হবে, অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে, অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হবে। তাহলে কপারের দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হবে এবং যার উপর প্রলেপ দেওয়া হবে অর্থাৎ লোহার উপর, এবং লোহার একটা ওই দণ্ডটাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে অর্থাৎ ক্যাথোড হিসেবে তাকে ব্যবহার করা হবে, দ্রবণে যুক্ত করে বিদ্যুৎ প্রবাহিত করা হবে। তড়িৎ প্রবাহকালে কি হবে? এখানে কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হিসেবে দ্রবণে চলে যাবে। তাহলে কপার যেহেতু পজিটিভ, কপার এখানে যুক্ত থাকবে কার সাথে? ধনাত্মক প্রান্তের সাথে কপার যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এটা হচ্ছে তোমার কপার, এটা হচ্ছে কি কপার, এটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। এটা হবে তোমার কি লোহা, এটা আয়রন, এটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। আর এখানে কি আছে? কপার সালফেটেরই দ্রবণ ব্যবহার করা হবে। তাহলে এখানে কপার যে আয়ন আছে, এই কপার আয়ন কি করবে? এখানে ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড দ্বারা এখানে আকৃষ্ট হবে। আকৃষ্ট হয়ে এখানে কি হবে? কপার 2 আয়ন এখানে কি করবে? দুইটা ইলেকট্রন এখানে গ্রহণ করবে। দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়ে এই আয়রনের উপর জমা হবে। আর এখানে যখন ঘাটতি পড়বে তখন ওই কপারটা কি করবে? ইলেকট্রন ত্যাগ, এখানে কপার যে দণ্ড যেটা অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়েছে এটা ক্ষয় হবে। এটা কি করবে? এখানে যেহেতু পজিটিভ চার্জের সাথে যুক্ত করা আছে তাহলে সে কি করবে? ইলেকট্রন এখানে ছেড়ে দিবে। ঠিক আছে, তারপর পজিটিভ চার্জের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তাহলে কপার একে ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে কপার আয়নে পরিণত হয়ে এখানে কোথায় চলে আসবে। তো এটা চলতেই থাকবে যতক্ষণ না ব্যাটারি চার্জ শেষ হয় অথবা এই পুরো জিনিসটা ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, এইভাবে চলতেই থাকবে। বুঝতে পারছো? তাহলে একদিকে কপার ক্ষয় হবে আর একদিকে আয়রনের উপর কপারের যে প্রলেপ এটা পড়তে থাকবে। ঠিক আছে, তাহলে কপারের এখানে জারণ এবং বিজারণ দুইটাই কার হবে? কপারেরই হবে। তাহলে কপার ধাতুর হবে জারণ এবং কপার আয়নের হবে বিজারণ। ঠিক আছে, তাহলে এখানে কপার প্রথমে কি হবে? অ্যানোডে কপার জারিত হবে, কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হয়ে মিশ্রণে আসবে, দ্রবণে চলে আসবে। আর কপার দ্রবণের মধ্য দিয়ে এখানে হাইড্রোজেন বাগড়া দিবে না, তখন কপারই বেশি সক্রিয় এখানে হাইড্রোজেনের চেয়ে, মানে কপার কম সক্রিয়, তো এই জন্য কপারই বিজারিত হবে, হাইড্রোজেন আয়ন বিজারিত হবে না। তখন কপার হাইড্রোজেনের নিচে আছে সক্রিয়তার সিরিজে।
তো এরপর আছে কপার আয়ন। এই যে কপার আয়ন দ্রবণের মধ্য দিয়ে কোথায় যাবে, আয়রন অর্থাৎ নেগেটিভ প্রান্তের দ্বারা আকৃষ্ট হবে, তখন আয়রনকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়েছিল, সেখান থেকে তারা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার আয়নে পরিণত হয়ে কপারের দণ্ডের উপর লেগে যাবে। তাহলে কপার আয়নের যে হবে, কপার আয়নের বিজারণ হবে এবং কপার ধাতুর হবে জারণ। তো এভাবেই কি হবে, আয়রনের উপর কপারের প্রলেপ পড়বে। গ্যালভানাইজিং জিনিসটা কি, যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলা হয়। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নাই, কোনো ধাতুর উপর যে কোনোভাবে জিঙ্কের প্রলেপ দিয়ে গ্যালভানাইজিং করা হয়। এখন জিঙ্ককে গলিয়ে ওর উপর পেইন্ট করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। অনেক সময় জিঙ্ককে কি করা হয়, তোমার গলানো হয়, জিঙ্ক কিন্তু একটু সহজে গলে। তো জিঙ্ককে একটা পাত্রের উপর কি করা হয়, পাত্রের মধ্যে মানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেও দেওয়া যেতে পারে, বাট এটাকে আরো ইজিলি দেওয়া হয়। জিঙ্ককে আগে কি করা হয়, জিঙ্ক একটা পাত্রে জিঙ্ককে গলানো হয়, জিঙ্ককে কি করা হয়, এইভাবে একদম গলানো হয়, গলানোর পর যার উপর প্রলেপ দেওয়া হবে সেই পদার্থটাকে ওর উপর চুবানো হয়। ওর মধ্যে যদি চুবানো হয় তাহলে ওর ভিতরে এই জিঙ্ক কি করে, জিঙ্কের তরল জিঙ্কটা ওর উপরকে আটকে যায়, ঠিক আছে, ওর উপর একটা লেয়ার পড়ে যায়। এরপর যখন সেটাকে নিয়ে এসে বাতাসে শুকানো হয় তখন ওই জিঙ্কটা কি হয়, শক্ত হয়ে যায়, তখন ওর উপর একটা জিঙ্কের প্রলেপ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে করা যায় না তা না, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেও করা যায়, কিন্তু তড়িৎ বিশ্লেষণে একটু খরচ বেশি খামোখা, এই জন্য এটাকে কি করা হয়, জিঙ্কের প্রলেপ দেওয়ার ক্ষেত্রে জিঙ্কটাকে আগে গলানো হয় একটা পাত্রে, গলিয়ে ওই গলন্ত জিঙ্কের মধ্যে এই লোহা বা অন্য যার উপর প্রলেপ দেওয়া হয় তাকে কি করা হয়, চুবানো হয়। তো চুবালে লোহার গায়ে কি হবে, জিঙ্ক লেগে যাবে, এরপর পাত্রটাকে তুলে ফেলা হয়, ওখান থেকে এটাকে তোলা হয়। তো তো এরপর একটা পাতলা প্রলেপ পড়বে আর কি, জিঙ্কের একটা পাতলা প্রলেপ ওর উপর আটকে যাবে। যে কোনো জিনিসকে যদি আমরা রঙের মধ্যে চুয়াই তাহলে কি হবে, ওর উপর একটা রঙের স্তর পড়ে যায় না। জিঙ্ক তো একটু ঘন ধাতু, তো এর উপর তো আরো একটু মোটামুটি একটা পুরু লেয়ার পড়ে যাবে, খুব বেশি পুরুও না, মানে এটাকে কতখানি আমরা পুরু করতে চাই এটা নির্ভর করবে জিঙ্কের যে প্রলেপটা আছে এটার ঘনত্বের উপর, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে কি করা হয়, এর একটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, ওকে। তো এটাকেই বলা হচ্ছে গ্যালভানাইজিং। তো গ্যালভানাইজিং করার জন্য তড়িৎ বিশ্লেষণের ওইরকম প্রয়োজন পড়ে না, তড়িৎ বিশ্লেষণ ছাড়াই গ্যালভানাইজিং করা যায়, ঠিক আছে। তো গ্যালভানাইজিংটা সাধারণত গলিয়ে করা হয়, গলিয়ে গ্যালভানাইজিংকে কিভাবে করা হয়, গলিয়ে। তো ধাতু পুনঃপ্রক্রিয়া জাতকরণ অর্থাৎ রিসাইক্লিং অফ ধাতু, মেটাল, তাহলে রিসাইক্লিং অফ মেটালস। তো পৃথিবীতে প্রতিটি মৌলিক পদার্থ বা ধাতুর পরিমাণ নির্দিষ্ট, ঠিক আছে। তখন পৃথিবীর আয়তনই যেখানে ফিক্সড, মানে পৃথিবীর আয়তনই তো কি ফিক্সড, তো পৃথিবীর উপাদানগুলো তো আরো ফিক্সড হবে, তাই না, এটা তো আনলিমিটেড পরিমাণ থাকবে না। কোনো ধাতুর তৈরি জিনিসপত্র ব্যবহারের পর সেটা ফেলে না দিয়ে সেটাকে সংগ্রহ করে ওই ধাতু তৈরির কারখানায় সেটাকে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ একটা ধাতু যখন আমরা ব্যবহার করি, ব্যবহার করার পর সেটা অনেক সময় ভেঙে যায়, ক্ষয় হয়, অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। ক্ষয় হয়ে গেলেও কিন্তু ওর মধ্যে আয়রন থাকে। যেমন লোহায় যখন মরিচা পড়ে তখন লোহাটা কি নাই হয়ে যায় কখনো, বিষয়টা কি এরকম হয় যে ওখান থেকে লোহা উধাও হয়ে যায় না, ওখানে লোহা থাকেই, কিন্তু সেটা অক্সিজেন সহকারে কি হয়ে যায়, এন পরিমাণ পানি এখানে এইরকম হিসাবে থাকে। তার মানে যে এইরকম না এখানে লোহা থাকে না, বিষয়টা তা না। লোহায় মরিচা পড়লেও সেখানে কি লোহা থাকে, কিন্তু ওখানে পিওর লোহার যে ধাতু সেটা থাকে না, কিন্তু লোহা তো থাকে। তার মানে এই তো না যে লোহাটা নষ্ট হয়ে গেল। তার মানে কোনোভাবে যদি এখানে আবার কি করা যায়, এখান থেকে অক্সিজেন এবং পানির অণুটা বের করে দেওয়া হয় তাহলে আবার লোহা পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে রিসাইক্লিং। অর্থাৎ কোনো একটা লোহা যদি এভাবে পরিত্যক্ত হয় তাহলে সেগুলো ফেলে না দিয়ে, নষ্ট না করে সেগুলোকে আবার কারখানায় পাঠিয়ে আবার ব্যবহার উপযোগী করা হয়। ওই পরিত্যক্ত ধাতু থেকে ব্যবহার উপযোগী ধাতু তৈরি করা হয়। তাহলে পরিত্যক্ত ধাতু থেকে আবার ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ বলে। তো এটা শুধু ধাতুরে হয় না, প্লাস্টিক বা অন্য যে কোনো পদার্থেরই আসলে কি পুনঃপ্রক্রিয়াজাতকরণ করার সিস্টেম আছে। যেমন প্লাস্টিককে করা যেতে পারে, কাগজ করা যেতে পারে, তাই না, কাগজ কি করেই তো, তখন কাগজওয়ালারা কি করে আমাদের বাসা থেকে কাগজ কিনে নিয়ে যায়, এগুলো কি করে বিভিন্ন কাজে ব্যবহারই তো করে। যেমন পরিত্যক্ত অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলকে অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় প্রেরণ করে অ্যালুমিনিয়াম ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা হয়, এটাকে পরবর্তীতে আবার রিফাইন করে আবার পিওর অ্যালুমিনিয়ামে পরিণত করে করা হয়, ঠিক আছে। তোমরা দেখবা বাসা বাড়িতে যারা কিছু দোকানদার আছে, যারা হকার আছে, ওরা দেখবা যে ফেরিওয়ালা, তো তারা স্ট্রিট হকার যাদেরকে বলে, ওরা দেখবা যে পুরাতন অ্যালুমিনিয়ামের পাত্র কিনে নেয়, ঠিক আছে।
পুরাতন অ্যালুমিনিয়ামের পাত্র প্লাস কিছু টাকার বিনিময়ে তারা নতুন অ্যালুমিনিয়ামের পাত্র দেয়। আর এই পুরাতন অ্যালুমিনিয়ামের পাত্রটা তারা আবার কি করে ওই অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় বিক্রি করে। তো ওরা আবার ওই পুরাতনটাকে আবার নতুন করে রিফাইন করে একদম পিওর অ্যালুমিনিয়াম আবার ভালো অ্যালুমিনিয়ামে পরিণত করে। ঠিক আছে, পরিত্যক্ত লোহাকে লোহা তৈরির কারখানায় প্রেরণ করে লোহা ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা হয়। আমেরিকায় যে কপার ব্যবহৃত হয় সেই কপারের 21% কপার পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে ওখানে, তবে 100% আসলে ফিরে পাওয়া যায় না। তার মানে বাকি যে 89% কপার আসলে সেটা নষ্টই হয়। ঠিক আছে, কত 79%, বাকি 79% কপার কি হয় না, পুনঃপ্রক্রিয়াজাতকরণ করা হয় না। তার কারণ এই যে কোথায় গেছে, কোথায় কে কোথায় কিভাবে ব্যবহার করে, কখন কোথায় ফেলাই দিছে, সবগুলোকেই তো আসলে পুনরুদ্ধার করা পসিবল না। ঠিক আছে, ইউরোপে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় সেই অ্যালুমিনিয়ামের 60% পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি করা হয়। ঠিক আছে, এরপর আছে খনিজ অধাতু। আমরা খনিজ ধাতু নিয়ে পড়াশোনা করলাম, এখন পড়ব খনিজ অধাতু। খনি থেকে যে অধাতু পাওয়া যায় তাদেরকে খনিজ অধাতু বলা হয়। তাহলে খনি থেকে যে শুধু ধাতুই পাওয়া যায় বিষয়টা তা না, খনি থেকে অধাতুও পাওয়া যায়। সালফার একটি খনিজ অধাতু এবং খনি থেকে সালফার সংগ্রহ করা হয়। তাহলে ধাতুর যে ইয়াগুলো আছে সেগুলোতে তো সালফারও পাওয়া যায়। তো সালফারের বর্ণও দেওয়া আছে। সালফার হচ্ছে একটা হলুদ বর্ণের পদার্থ। ঠিক আছে, সালফার হচ্ছে একটা হলুদ বর্ণের পদার্থ। সালফারের খনি মাটির অনেক নিচে থাকে। ফ্রাস পদ্ধতিতে সালফারের খনি থেকে সালফারকে নিষ্কাশন করা হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হতে পারে। কোন পদ্ধতিতে সালফারকে নিষ্কাশন করা হয়? ফ্রাস পদ্ধতিতে। এবং বানানটাও কেমন দেখো, আমার মনে হয় এটা একটা ফরাসি শব্দ, এই জন্য ফ্রাস আসছে, তখন ফরাসি শব্দে এরকম থাকে। ঠিক আছে, তো এক্ষেত্রে বা রাশিয়ান শব্দও হইতে পারে। তাই এই সব কিছু মিলেই একটা কেমন বিদঘুটে উচ্চারণ করে ওরা, SCH। ঠিক আছে, এক্ষেত্রে মাটির অনেক নিচে সালফারের খনির মধ্যে 3টি এককেন্দ্রিক পাইপ প্রবেশ করানো হয়, যাকে ফ্লাশ পাইপ বলে। ফ্লাশ পাইপ, ঠিক আছে, কেমন এইরকম এককেন্দ্রিক পাইপ ঢুকানো হয়। একটা পাইপ মানে এইরকম 3টা পাইপ, একটা পাইপ এরকম, ওর নিচে এককেন্দ্রিক পাইপ, বুঝো? এককেন্দ্রিক পাইপ মানে হচ্ছে সব কটার কেন্দ্র কি হবে, একটাই হবে, এইরকম, এটাকে বলা হয় এককেন্দ্রিক পাইপ। ঠিক আছে, তো আমি এগুলো আসলে মূলত কি হবে, এইরকম করে আঁকা উচিত হবে না, এইরকম করে আঁকি। তো এই যে দেখো 3টা পাইপ, এখানে কয়টা পাইপ? 3টা পাইপ। একটা হচ্ছে এটা বাইরের পাইপ, এটা একটা ভিতরের পাইপ, আর ভিতরে আর একটা পাইপ। এখানে মোট কয়টা পাইপ? 3টা। এই যে এটা একটা পাইপ, মানে এখানে বোঝা যাচ্ছে না, যাই হোক একটা। অথবা যদি আমরা এর ক্রস সেকশন দেখি, উপর থেকে দেখি, তাহলে এখানে একটা বাইরের পাইপ থাকবে, তার ভিতরে কি থাকবে, আর একটা পাইপ থাকবে, আর তার বাইরে আর এরকম মোট 3টা পাইপ থাকবে, এবং 3টি এককেন্দ্রিক। আমার এটা এককেন্দ্রিক হইল না, কিন্তু এটা কি হবে, এককেন্দ্রিক হবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকের কেন্দ্র একটাই হবে, অর্থাৎ মানে এই একটা কেন্দ্র, এখান থেকে প্রত্যেকের রেডিয়াস সমান হবে। এরকম 3টা পাইপ, এটা একটা পাইপ, এটা একটা পাইপ, এটা একটা পাইপ, এইরকম 3টা পাইপ কি থাকবে, এটাকে বলা হচ্ছে তোমার ফ্লাশ পাইপ বলা হচ্ছে। তো এরকম 3টা এককেন্দ্রিক পাইপ থাকবে। তো সালফার হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায়। তো সালফার সেখানে থাকে কঠিন অবস্থায়, হলুদ বর্ণের একটা কঠিন পদার্থ। তো 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফার গলে যায় পানির চেয়ে একটুখানি বেশি। এজন্য সালফারের গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রায় গরম পানি, অর্থাৎ গরম পানি, সুপার হিটেড ওয়াটার, এটাকে সুপার হিটেড বলা হচ্ছে কেন, তার কারণ পানি তো জেনারেলি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি তাপমাত্রা করা পসিবল না। তার কারণ এতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই তো সেটা কি হয়, বাষ্পীভূত হয়ে যায়। কিন্তু এটাকে বিশেষ প্রসেসে কি করা হয়, 105 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হয়, যেন এটা তারপরও কি না হয়, মানে ওই পানি 105 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, বা 115 চেয়ে বেশি হবে, সালফারের গলনাঙ্কের চেয়ে বেশি, অর্থাৎ 115 চেয়ে বেশি, সেটা হইতে পারে 20, 25, 30 হইতে পারে। তো পানিকে এরকম উত্তপ্ত করে ওখানে ফেলানো হবে। তো এটা কিভাবে পসিবল, এখানে খুব সম্ভবত প্রেশারটা কমায় দেওয়া হয়। প্রেশার কমায় দিলে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তো এটাকে বলা যায় সুপার হিটেড ওয়াটার। তাহলে হোয়াট ইজ সুপার হিটেড ওয়াটার? সুপার হিটেড ওয়াটার বলতে বোঝায় যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি পানির তাপমাত্রা হয়। তো কখনো যদি
পানির তাপমাত্রা 100°C চেয়ে বেশি হয় তাহলে সেটাকে সুপার হিটেড ওয়াটার বলে। তখন জেনারেলি পানির তাপমাত্রা 100°C চেয়ে বেশি হওয়া পসিবল না 1 অ্যাটমসফিয়ার তাপমাত্রায় আর কি, আমাদের জেনারেল অবস্থায়। তখন 100° হলেই সেটা ফুটা শুরু করে। তো কখনো যদি 100°C প্লাস করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সুপার হিটেড ওয়াটার। এই পানিটাকে কি করা হয়, সুপার হিটেড যে ওয়াটার সেটাকে করা হয় কি 3টি এককেন্দ্রিক নলের বাইরের পাইপ দিয়ে প্রবাহিত করা হয় যাতে গরম পানির তাপমাত্রায় সালফার গলে যায়। তাহলে কি করা হয়, 3টি এককেন্দ্রিক নলের বাইরের পাইপ, যেটা হচ্ছে বাইরের পাইপ, এই সবচেয়ে বাইরের পাইপ, এই যে এইটা বাইরের পাইপ দিয়ে কি করা হয়, এই পানিকে প্রবাহিত করা হয়। তাহলে এই পানি যখন কি হয় নিচে কঠিন সালফারের মধ্যে পড়ে সেই সালফার গলে যায়। ঠিক আছে, আমরা জানি এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°C, কিন্তু চাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কি চাপ যদি বাড়ানো, চাপ কমানো না, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এভাবে অতিরিক্ত চাপে 100°C থেকে 374°C তাপমাত্রার মধ্যবর্তী যে কোনো তাপমাত্রার পানিকে সুপার হিটেড ওয়াটার বলে। তাহলে 100+ থেকে শুরু করে 374 পর্যন্ত এটাকে করা হয়। তাহলে এই ধরনের ওয়াটারকে বলা হয় সুপার হিটেড ওয়াটার। এটা কিভাবে করা হয়, তাপ প্রয়োগ করে এটা করা হয়। ঠিক কিভাবে করা হয়, তাপ প্রয়োগ করে এটা করা হয়। ঠিক আছে, এবার সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে 20 থেকে 22 বায়ুমণ্ডল চাপের বাতাস প্রবাহিত করা হয়। তাহলে একদিকে বাইরের পাইপ দিয়ে গরম পানির চাপে এবং সবচেয়ে ভিতরের পাইপ দিয়ে বাতাসের চাপে গলিত সালফার মাঝের পাইপ দিয়ে মাটির উপরে উঠে এসে বাইরের পাত্রে জমা হয়। তাহলে বাইরের পাইপে তো কি করা হচ্ছে, প্রচুর চাপ প্রয়োগ করা হচ্ছে। তার কারণ ওইখানে দুইটা কারণে, বাইরের যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে 1 নম্বর তো কি করা হচ্ছে, পানি দেওয়াই হচ্ছে। ঠিক আছে, ওই পানিকে তো সুপার হিটেড করার জন্য ওই পানির উপর প্রচুর একটা প্রেশার রাখতেই হচ্ছে। তার মানে বাইরের পাইপে প্রচুর প্রেশার কি অলরেডি সেখানে আছে। ঠিক আছে, এখন ভিতরের যে পাইপ আছে এবং মাঝখানের পাইপেও প্রচুর প্রেশার দেওয়া হয়, এটা বায়ু প্রেশার দেওয়া হয়, বাতাস মানে অত্যধিক প্রেশারে বাতাস দেওয়া হয়। কত দেখো 20 থেকে 22 বায়ুমণ্ডল চাপ, তাহলে অনেক বেশি। তাহলে দুই দিকের প্রেশারে, এই দিকের প্রেশার এবং পানির উত্তপ্ততার কারণে সালফার গলে যায়, আর এদিকে বাতাসের প্রেশার। তো দুই দিকের প্রেশারের কারণে মাঝখানে যে গ্যাপ আছে, মাঝখানে যে পাইপ আছে, এই পাইপ দিয়ে গলিত সালফার কি হয় উপরে উঠে এসে পাত্রে জমা হয়। ঠিক আছে, এই যে এখানে ছবি দিয়েছে ওরা। ঠিক আছে, এই যে বাইরে সুপার হিটেড ওয়াটার এখানে দেওয়া আছে, এখানে প্রচুর প্রেশার থাকে এবং গরম পানি, এই গরম পানি থেকে সালফারগুলো গলে যায়। আর এইখানে কি করা হয়েছে, এইখানে কি করা হয়, প্রচণ্ড 22 থেকে 20 থেকে 22 অ্যাটমসফিয়ার চাপের বায়ুমণ্ডল দেওয়া হচ্ছে। তাহলে এইদিকে একটা চাপ, ঠিক আছে, এইদিকেও প্রচণ্ড চাপ, এদিকেও প্রচণ্ড চাপ। তাহলে গলন্ত যে সালফারগুলো সেগুলো যাবে কোথায়, এগুলো তো কঠিন শিলা, তাহলে এগুলো যাবে কোথায়, তাহলে এই দিক দিয়ে এই মিডলের যে পাইপটা আছে সেই মিডলের পাইপ দিয়ে এগুলো কি হবে, বের হয়ে আসবে। ঠিক আছে, এরপর এটাকে সরানো হবে, অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এগুলো অনেক মোটা অনেক বড় পাইপ হয়, তো সেগুলো এক জায়গায় অনেক বেশি পরিমাণ সালফার বের হয়। ঠিক আছে, ওকে। এরপর সালফারের ব্যবহার। সালফার বিভিন্ন শিল্প কারখানায় প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সালফিউরিক অ্যাসিড তৈরিতে সালফার ব্যবহার করা হয়। রাবারকে টেকসই করার জন্য রাবারের মধ্যে সালফার যোগ করা হয়। তাহলে রাবারের মধ্যে টেকসই করার জন্য, রাবারকে টেকসই করার জন্য সালফার ব্যবহার করা হয়। একে বলা হয় রাবারের ভলকানাইজিং। তো তোমরা দেখছো যে ওই যে এখানে টায়ার ভলকানাইজ করা হয়। ঠিক আছে, টায়ার ভলকানাইজ করা হয় এরকম দেখবা। তো টায়ার হচ্ছে রাবারের তৈরি। ঠিক আছে, টায়ার হচ্ছে কি রাবারের তৈরি। তো দেখবা যে তোমরা এই রাবারের তৈরি টায়ারগুলো কিভাবে তোমার শত শত টন ওজন নিয়ে নেয়। ঠিক আছে, ট্রাকের যে টায়ারগুলো আছে এগুলো রাবারের তৈরি টায়ার, প্লাস্টিক। তো দেখো এগুলো কি করতেছে, শত শত টন, হাজার হাজার টন কি করতেছে, ওয়েট নিচ্ছে। তো এত শক্ত তারা কিভাবে হয়, তাহলে ওদেরকে এই যে সালফার যোগ করে ভলকানাইজিং করার মাধ্যমে কি করা হয়, টায়ার ভলকানাইজিং বা রাবার ভলকানাইজিং প্রক্রিয়ায় তাদেরকে অনেক বেশি টেকসই করা হয়। ঠিক আছে, সালফানাইট দ্বারা বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করা হয়। তো সালফানাইট ব্যাকটেরিয়া ধ্বংস করে, সালফানাইট প্রস্তুতিতে সালফার ব্যবহার করে। তাহলে সালফানাইট প্রস্তুত করতে সালফার ব্যবহার করা হয়। সালফারের কিছুগুলো যৌগ আছে। তো সালফার ডাইঅক্সাইড, এটা আমরা সবাই চিনি।
সালফার আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড হয়। সালফার ডাই অক্সাইড একটা বিষাক্ত গ্যাস। সালফার ডাই অক্সাইড একটা বিষাক্ত গ্যাস। এই গ্যাস নাক মুখের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করলে শরীরের ক্ষতি করে। সালফার ডাই অক্সাইড গ্যাস চোখে প্রবেশ করলে চোখ জ্বালাপোড়া করে। কয়লার মধ্যে যদি সালফার থাকে বা পেট্রোলিয়াম তেলের মধ্যে যদি সালফার থাকে, তবে কয়লা বা তেলকে বাতাসে পোড়ালে কয়লা বা তেলের মধ্যেকার সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তীব্র ঝাঁঝালো সালফার ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস বায়ুমণ্ডলে চলে যায়, তখন যে বৃষ্টি হয় এই গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এটা অ্যাসিড বৃষ্টির সাথে মাটিতে পড়ে, এই বৃষ্টিকে বলা হয়েছে অ্যাসিড বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিড থাকে না, থাকে সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, এটা একটু কম সক্রিয়। ঠিক আছে, তাহলে সালফার ডাই অক্সাইড যদি বাতাসে থাকে তাহলে এটা একটা ক্ষতি হয়। তাহলে সাধারণত যে তেল বা পেট্রোলিয়াম গুলো বা এগুলো আমরা পুরি, তো এগুলোর সাথে অল্প পরিমাণে সালফার যুক্ত থাকে। ঠিক আছে, তো এই সালফার গুলো পরবর্তীতে বাতাসের সাথে এই আগুনে পুড়ে সালফার ডাই অক্সাইড তৈরি হয়। এই সালফার ডাই অক্সাইড বাতাসের সাথে মিশে যায়, যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে এটা মিশে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়। এটাকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টিতে কার্বনিক অ্যাসিডও থাকে, আমরা জানি ওটা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে। নাইট্রাস অ্যাসিড থাকে, তখন ওটা তোমার নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, এটা H2SO4 আর এটা H2SO3। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিড অন্যান্য রাসায়নিক দ্রব্য অপেক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। রাসায়নিক দ্রব্যের রাজা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা। এটা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, ওষুধ তৈরির কাঁচামাল। তাহলে শিল্প কারখানার কঠিন সালফার থেকে সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করা হয়। এই পদ্ধতিকে স্পর্শ পদ্ধতি বলা হয়। তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরির পদ্ধতিকে বলা হয় স্পর্শ পদ্ধতি। এটা মাথায় রাখবা, সালফিউরিক অ্যাসিড স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে কয়েক ধাপে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। ঠিক আছে, তো প্রথমে সালফারকে বায়ুর উপস্থিতিতে পোড়ানো হয়, তাহলে সালফার ডাই অক্সাইড তৈরি হয়। এবং এটা অবশ্যই আবদ্ধ পাত্রে, নইলে এটা তো বাতাস মিশে যাবে, বাতাসে মিশে গিয়ে আবার বাতাসকে দূষিত করবে। এরপর এই সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে মিশ্রণ আছে, এই মিশ্রণটাকে তোমার ইয়ার মধ্যে একটা 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হবে। ঠিক আছে, উত্তপ্ত করলে এখান থেকে সালফার ট্রাই অক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে? আর এখানে আবার ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইডকে কি করা হবে? ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হবে। এখানে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে। এই সালফার ট্রাই অক্সাইডকে পরবর্তীতে করা হবে, মানে তোমার পানির মধ্যে চালনা করা হবে। ঠিক আছে, একটা বিশেষ প্রক্রিয়ায়। তাহলে সেখান থেকে ওলিয়াম তৈরি হবে তোমার এই জিনিসটা H2S2O7, পরে এটা কি হবে, আর সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, আর ওইদিকে বাষ্প তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ধাপে ধাপে এখানে দেখি জিনিসটা কি হয়। তাহলে প্রথম যে ধাপ, সেটা প্রথমে একটা চুল্লিতে সালফার ধাতুকে, সালফার যেটা আছে, এই সালফার যেটা বের হইলো ইয়া থেকে, খনি থেকে, সেই সালফার এবং শুষ্ক বায়ু, যে বাতাসে জলীয় বাষ্প নাই, শুধুমাত্র অক্সিজেন আছে আর অন্যান্য উপাদান আছে, তাহলে সেইখানে প্রবাহিত করা হয়। ঠিক আছে, এই চুল্লিতে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তাহলে শুষ্ক গ্যাস এবং সালফারকে একসাথে পোড়ানো হয়, তাপ দেওয়া হয়। এরপর এই সালফার ডাই অক্সাইডের সাথে কিছু অক্সিজেন গ্যাস সহ এটাকে একটা চুল্লিতে প্রেরণ করা হয়। এই চুল্লির তাপমাত্রা থাকে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রভাবক থাকে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। এই চুল্লিতে উচ্চ তাপমাত্রায় প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করে। তাহলে এখানে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইডকে কি করা হয়, হিসেবে ব্যবহার করা হয়। আর তাপমাত্রা হচ্ছে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হয় সালফার ট্রাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে, এর আগে তোমরা সরাসরি এটা পড়ছো যে সালফার ডাই অক্সাইড প্লাস পানি ইজ ইকুয়াল টু সালফিউরিক অ্যাসিড, এরকম পড়ছো না, H2 প্লাস সালফার ডাই অক্সাইড। আমি তখনই বলছিলাম যে এগুলো একবারই ঘটে না, অনেকগুলো ধাপে এই বিক্রিয়াটি ঘটে। ঠিক আছে, তো উৎপন্ন সালফার ট্রাই অক্সাইডের সাথে পানির সংস্পর্শ ঘটালে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। কিন্তু সালফার ট্রাই অক্সাইডের সাথে সরাসরি যদি পানি বিক্রিয়া হয়, তাহলে এখানে
ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এখানে ধোঁয়া তৈরি হয়, এখানে তরল সালফিউরিক অ্যাসিড পাওয়া যায় না, যেটাকে তোমার ওলিয়াম বলে, আমরা একটু আগে দেখলাম। এখানে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, একটা কুয়াশা তৈরি হয়। ঠিক আছে, এতে করে শিল্প কারখানায় কাজের অসুবিধা হয়। এছাড়া এই বাষ্পীয় সালফিউরিক অ্যাসিডকে ঘনীভূত করে তরল সালফিউরিক অ্যাসিডে পরিণত করা কঠিন হয়ে যায়। এই জন্য সালফিউরিক অ্যাসিডকে প্রথমে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করিয়ে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। তাহলে প্রথমে যেহেতু কুয়াশাটা তৈরি হয়, এই জন্য কি করা হয়, আগে থেকেই তৈরিকৃত সালফিউরিক অ্যাসিডের সাথে এই সালফার ট্রাই অক্সাইডকে কি করা হয়, মেশানো হয়। এরপর এখানে আস্তে আস্তে কি করা হয়, পানি যুক্ত করা হয়। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের সাথে অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড যুক্ত করা হলো, এটাকে বলা আছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অথবা ওলিয়াম। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা বললাম, তার সালফিউরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাই অক্সাইড যোগ করে এই জিনিসটা ওলিয়াম তৈরি হয়, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এরপর এর সাথে পানি যুক্ত করা হয়। তাহলে বুঝতে পারছো কেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা। যদি বেসিক থেকে প্রশ্ন হইতো, এখন প্রশ্নের প্যাটার্ন আলাদা, অথবা তোমাদের থেকে এখন প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। এখন এই ধরনের কোশ্চেন অনেক বেশি হবে। মানে অ্যাকচুয়ালি তোমরা কি শিখলা না, আগের পরীক্ষা পদ্ধতিগুলো ছিল যাচ্ছে তাই পরীক্ষা পদ্ধতি, কিন্তু এখন পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আসলে একটা স্টুডেন্টের যে বেসিক এটা পরীক্ষা করা হবে, সেক্ষেত্রে এই ধরনের জিনিস থেকে বেশি প্রশ্ন হবে, যে এখানে কেন সরাসরি সালফার ট্রাই অক্সাইড প্লাস এই বিক্রিয়াটা কেন সরাসরি ঘটানো হয় না। সালফার ট্রাই অক্সাইড প্লাস পানি, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, তাহলে এখানে কেন এইভাবে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় না। তো তার কারণটা হচ্ছে, যদি এটা সরাসরি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, এখানে সালফিউরিক অ্যাসিড এখানে তাপ উৎপন্ন হয়, তো এখানে বাষ্পীয় অর্থাৎ বাষ্প তৈরি হয়, সালফিউরিক অ্যাসিডের বাষ্প তৈরি হয়, এখানে অনেক বেশি তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়ায়। সেই তাপে সালফিউরিক অ্যাসিডটা বাষ্পে পরিণত হয়, ঘন কুয়াশার মতো বাষ্পে পরিণত হয়। পরবর্তীতে এই বাষ্পটাকে তরল করা খুব কঠিন হয়ে যায়। তরল করাটা কষ্টসাধ্য হয়, তরল করাটা কঠিন হয়। যাই হোক, তরল করাটা কষ্টসাধ্য হয়ে যায়। ফলে এটা কি হয়, মানে শিল্প কারখানায় তো সবসময় কি করা হয়, যে তোমার সাধারণত একটা জিনিসের মানে ইকোনমিক করা হয়, সবসময় যে কোনো জিনিসকে ইকোনমিক করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তো এটা গ্যাস হইলো, পরে আবার সেটাকে তরল করা হচ্ছে, একই তো খরচ বেশি, তার উপর এই তরলকে গ্যাসে পরিণত করাটাও অতটা ইজি না। এই জন্য এটাকে একটু কৌশল করা হয়। প্রথমে সালফিউরিক অ্যাসিডের সাথে, মানে আগে থেকেই তৈরিকৃত সালফিউরিক অ্যাসিডের সাথে ওই সালফার ট্রাই অক্সাইডটা মেশানো হয়, ফলে এই একটা যৌগ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ওলিয়াম H2SO7। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে ওর কি করা হয়, ওকে করা হয়। ঠিক আছে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে বিক্রিয়া করা হয়, তখন এটার সাথে এই যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি হয়। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের ধর্ম, লঘু সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে, আমরা জানি যে লবণ পানি তৈরি করে। অ্যাসিডের ধর্ম আমরা পড়ছি, সালফিউরিক অ্যাসিডের ধর্ম অ্যাসিড ধর্ম বলে। যাই হোক, একে সালফিউরিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম বলে। তো সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট, লবণ এবং পানি উৎপন্ন করে। এটা আমরা জানি অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, এটা নিয়ে খুব বেশি কথা বলার নাই। এরপর আছে এর একটা জারণ ধর্ম আছে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে অনেক বেশি পানি থাকলে, পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে সেই সালফিউরিক অ্যাসিডকে লঘু অ্যাসিড বলে। তাহলে আমরা জানি লঘু অ্যাসিড, গাঢ় অ্যাসিড, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড পড়েছি। লঘু অ্যাসিড হচ্ছে কি, যদি অ্যাসিডের পরিমাণ কম থাকে এবং পানির পরিমাণ বেশি থাকে। তো লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নেই, তার কারণ এখানে পানি বেশি থাকে। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে জারণ ধর্ম আছে। কিন্তু যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে পানি পরিমাণে কম থাকে তাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড বলে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে, অর্থাৎ অন্যকে সে বিজারিত করতে পারে, নিজে জারিত হয়। ঠিক আছে, সরি, জারণ ধর্ম মানে অন্যকে জারিত করা, জারণ ধর্ম মানে অন্যকে জারিত করা, অর্থাৎ তার জারক ধর্ম আছে, এটা ইজি হইতো। সে তাহলে কপারকে সে জারিত করে, কপার সালফেটে পরিণত হয় এবং নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয়। ঠিক আছে, জারণ ধর্ম মানে সে অন্যকে জারিত করতে পারে। ঠিক আছে, জারণ ধর্ম মানে নিজে বিজারিত হয়, যেমন সালফিউরিক অ্যাসিড এবং কপার। তাহলে আমরা জানি এখানে সে কি করে, কপারকে জারিত করে। তাহলে হাইড্রোজেন কপার দ্বারা রিপ্লেসড হয়ে যায়, হাইড্রোজেন কি হয়, কপার দ্বারা রিপ্লেসড হয়ে যায়। এইখানে জেনারেলি আমরা জানি কপার হাইড্রোজেন চেয়ে কম সক্রিয়,
কিন্তু তারপরও কি হয়, এটা করতে বাধ্য হয়। তার কারণ সালফার এবং অক্সিজেন কি করে, বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি হওয়ার একটা কি আছে, প্রবণতা আছে, এবং সেই সাথে এখানে পানি তৈরি হয়। এই জন্য এখানে কি করে, সে কপারকে জারিত হইতে বাধ্য করে। কিন্তু নর্মালি, এমনিতেই নর্মালি কিন্তু কপারের এই ক্ষমতা নাই যে সে কি করবে, হাইড্রোজেনকে সরাই দিবে। নর্মালি কপারের এই ক্ষমতা নাই। তখন কপার আসলে কি, হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। এই জন্য জেনারেলি অন্য কোনো ধাতু তো এটা কি করবে, নিজে নিজেই করবে, এটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এখানে কপারের হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কি করে, অন্যকে জারিত হইতে সাহায্য করে। কপার যেখানে জারিত হওয়ার কথা না, হাইড্রোজেন বেশি সক্রিয়, কপার কম সক্রিয়, তাহলে জেনারেলি কপার কি জারিত হওয়ার কথা না এখানে, কিন্তু সালফিউরিক অ্যাসিড তাকে এটা করতে কি করতেছে, বাধ্য করতেছে। এই জন্যই বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের এই জারণ ধর্মটা আছে, যে অন্য কাউকে সে কি করতে পারতেছে, জারিত করতে পারতেছে, যদিও তার এইখানে জারিত হওয়ার মতো কোনো যোগ্যতাই নাই। তার কারণ কপারের এই কপার হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। তোমরা দেখবা যে সক্রিয়তার সিরিজে কপারের অবস্থান নিচে, ঠিক আছে। তো নির্দন ধর্ম, ডিহাইড্রেটিক প্রপার্টি, ঠিক আছে। যে পদার্থ কোনো যৌগ থেকে পানি শোষণ করে তাকে নির্দক বলে। তো ডিহাইড্রেটিং মানে হচ্ছে নিজে হাইড্রেটেড হওয়া, অন্যকে সে ডিহাইড্রেটেড করে, অন্যকে ডিহাইড্রেটেড করে নিজে হাইড্রেটেড হয়, ঠিক আছে। অর্থাৎ এক জায়গায় যদি সালফিউরিক অ্যাসিড থাকে, তাহলে সে কি করে, পানিটাকে শোষণ করে নেয় সেখান থেকে, ঠিক আছে। তো পানি শোষণ করার ধর্মকে নির্দন ধর্ম বলে। আমি একটু আগে বললাম যে লবণ এরকম পানি শোষণ করে। তো লঘু সালফিউরিক অ্যাসিডের নির্দন ধর্ম নাই, তখন ওর মধ্যে অলরেডি অনেক পানি আছে, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের নির্দন ধর্ম আছে। তাহলে আমরা যেটা দেখলাম জারণ ধর্ম, সেটাও গাঢ় সালফিউরিক অ্যাসিডের, নির্দন ধর্ম তাও গাঢ় সালফিউরিক অ্যাসিডের। গাঢ় সালফিউরিক অ্যাসিড আর চিনি যদি একসাথে মেশানো হয়, তাহলে সে চিনি থেকে কি করে, পানি শোষণ করে নেয়। এই জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডকে বলা হয় নির্দক। তাহলে পানি এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যদি মেশানো হয়, তাহলে সে কি করে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে থেকে পানিটাকে বের করে নেয়। তবে এখানে নির্দন এবং পানির লবণের যে পানি শোষণ, ওটাকে বলা হয় পানিগ্রাহী। তো পানিগ্রাহী এবং এই যে নিরুদন, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পানিগ্রাহী আর নির্দক, পানিগ্রাহী এবং নির্দক এরা দুইজনেই পানি শোষণ করে, কিন্তু পানিগ্রাহী এবং নির্দকের মধ্যে ডিফারেন্স আছে। পানিগ্রাহী মানে আছে সে পানি শোষণ করে, যেমন তুলাও কিন্তু পানিগ্রাহী, সে কিন্তু পানি শোষণ করে। মানে এটাকে সে কি করে, বাতাস, পানি আছে, পানিটাকে নিজের মধ্যে শোষণ করে নেয়, ঠিক আছে। পানিটাকে সে নিজের মধ্যে শোষণ করে নেয়, যেখানে পানি হিসেবেই থাকে, যেখানে পানি কি থাকবে, পানি হিসেবেই থাকবে, সেই পানিটাকে জাস্টকে শোষণ করে নেবে। লবণ এই কাজটাই করে। কিন্তু নিরোধক জিনিসটা ভিন্ন। নিরোধক জিনিসটা হচ্ছে কোনো একটা পদার্থের মধ্যে পানি নাই, কিন্তু সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, সে কি করে, সেই হাইড্রোজেন এবং অক্সিজেনগুলোকে পানি হিসাবে নিজের মধ্যে শোষণ করে নেয়। মানে মজার বিষয়টা বুঝছো, সেখানে পানি হিসাবে নাই। যেমন চিনির মধ্যে দেখো, চিনির মধ্যে কি কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে কি পানি হিসাবে আছে? নাই, পানি হিসাবে নাই, পানি হিসাবে সে এখানে নেই। কিন্তু সে কি করে, সালফিউরিক অ্যাসিড কি করে, এই হাইড্রোজেন এবং অক্সিজেন যতগুলো আছে সবগুলোকে দেখো দ্বিগুণ পরিমাণে, অক্সিজেন যে কয়টা আছে হাইড্রোজেন তার দ্বিগুণ আছে। তার মানে 2টা হাইড্রোজেন, তাহলে 11টা, তাহলে এখানে 11টা অক্সিজেন আর 22টা হাইড্রোজেন মিলে সে কি করে, 11টা পানির অণু তৈরি করে সেটাকে বের করে নিয়ে আসে। তাহলে বিশেষত্বটা কি, এখানে পানির অণু থাকবে না, হাইড্রোজেন এবং অক্সিজেনগুলো একটা পদার্থের মধ্যে তার উপাদান হিসেবে থাকবে, যৌগের উপাদান হিসেবে থাকবে, পানি হিসেবে থাকবে না, ঠিক আছে। এখানে কি পানি হিসেবে আছে তারা? না, পানি হিসেবে নাই, তারা চিনির গাঠনিক উপাদান হিসেবে আছে। কার্বনের সাথে তারা ভিন্ন ভিন্ন ভাবে যুক্ত আছে। তোমরা যদি পড়ো তাহলে এগুলা এইভাবে কি, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, এরকম করে একটা যৌগ, বিশাল বড় চেইন যৌগ তৈরি করা আছে। প্রত্যেকটার সাথে এরকম করে হাইড্রোজেন যুক্ত হওয়া আছে, আবার অক্সিজেন আছে, ঠিক আছে। তো এইভাবে তোমার এই যৌগটা আছে। তার মানে এখানে চিনির মধ্যে কি নাই, অক্সিজেন এবং হাইড্রোজেনগুলো পানি হিসেবে নাই, কিন্তু তারপরও সালফিউরিক অ্যাসিডের বিশেষ ক্ষমতা আছে। সে কি করতেছে, সেই অক্সিজেন এবং হাইড্রোজেনগুলোকে একত্রিত করে পানি গঠন করতেছে। পানি গঠন করে সেই পানিটাকে
বের করে নিয়ে আসতেছে, আর কার্বন সেখানে একা পড়ে আছে। কি একটা মজার বিষয়, তাই না? তো এইটা হচ্ছে তাহলে পানিগ্রাহী এবং নিরোধকের মধ্যে এটা স্পেশাল একটা কি আছে, পার্থক্য আছে। পানিগ্রাহী পানিকে শুধু একটা পদার্থ মানে পানি পানি হিসেবে আছে, সেটাকে সে গ্রহণ করে নিচ্ছে। আর নিরোধক কি, পানি পানি হিসেবে নাই, সেখানে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, সেই অক্সিজেন হাইড্রোজেনের সমন্বয়ে সে পানি তৈরি করতেছে, তৈরি করে সেই পানিকে কি করতেছে, নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, নিজে নিজে বিক্রিয়া করতেছে তা কিন্তু না, সে শোষণ করে তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ তার ঘনত্ব কমাচ্ছে। সালফিউরিক অ্যাসিডের এটা একটা বিশেষ ধর্ম। ঠিক আছে, ওকে। তো সালফিউরিক অ্যাসিডের এই ধর্মগুলো সম্পর্কে মাথায় রাখবা, এগুলো প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট অংশ এগুলো। আচ্ছা, যাই হোক, এরপর আমরা অনুশীলনের অংশগুলো করে শেষ করে দেব। এখানে বলছে যে টেবিলের কোন রেকর্ডটি সাধারণত ধাতুর বৈশিষ্ট্য প্রকাশ করে। তো ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এগুলো সব বেশি থাকে, বোঝাই যাচ্ছে। গলনাঙ্ক মাইনাস আসছে এখানে, গলনাঙ্ক মাইনাস, আর ঘনত্বটা এখানে আবার একটুখানি কম, ঘনত্বটা এখানে কম। এগুলো বাতাসের ঘনত্ব 1, তরলের ঘনত্ব বাতাসের চেয়ে একটু বেশি হয়, তার মানে বোঝা যাচ্ছে 1 নম্বরটা। তাহলে ধাতুগুলো সাধারণত কি হয়, গলনাঙ্ক বেশি হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়, ঘনত্ব মোটামুটি অ্যাটলিস্ট পানির চেয়ে 4, 5, 6, 7, 8, 9, 10 গুণ বেশি হয়। তাহলে এইখানে গলনাঙ্কটা বেশি, স্ফুটনাঙ্কটা বেশি, ঘনত্ব মোটামুটি অনেক বেশি। আর এখানে গলনাঙ্ক মাইনাস, তার মানে বোঝাই যাচ্ছে এটা হবে না, এটা তো হবেই না, এটা গ্যাস হবে। স্ফুটনাঙ্ক গ্যাস হবে না, এটা তরলই হবে। স্ফুটনাঙ্ক এটা তরল হবে, স্ফুটনাঙ্কটা বেশি আর গলনাঙ্কটা কম, কারণ এটা একটা তরল, ঘনত্ব কম অনেক। আর এটার গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক 45 ডিগ্রি, এটাও তরল। এইটা এটাও তরল। ঠিক আছে, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, বোঝা যাচ্ছে কঠিন, কিন্তু এটার ঘনত্ব আবার কি অনেক, মোটামুটি ঘনত্ব আবার অনেক কম আছে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা অধাতু, এটাও ধাতু, এটা কঠিন পদার্থ, কিন্তু এটা খুব সম্ভবত অধাতু হবে। ঠিক আছে, এটা অধাতু, এই জন্য ঘনত্বটা কম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মোটামুটি বেশি, কিন্তু ঘনত্ব কম। তো অধাতুগুলোর ঘনত্ব কম হয়, তাহলে সেটা অধাতু হবে। ঠিক আছে, আর আর বাকিগুলো এটা আর এটা তরল, এই দুইটা কি তরল। তরলটা ধাতু খুব কম অবস্থাতেই তরল থাকে, তো এটাই হবে কি ধাতুর বৈশিষ্ট্য, গলনাঙ্কও বেশি, স্ফুটনাঙ্ক বেশি, ঘনত্ব বেশি। ঠিক আছে, একদল শিক্ষার্থী মরিচার অনুসন্ধান করছিল, তারা বাম থেকে ক্রমান্বয়ে 4টি টেস্ট টিউবে 4টি লোহার পেরেক রাখলো। ঠিক আছে, তো লোহার পেরেক রাখলো, নিচের চিত্র অনুযায়ী ব্যবস্থা নিল। তো প্রথমে লোহার তার কাটা, এটা হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে রাখছে, আর এটাকে সে ফুটন্ত পানির মধ্যে রাখছে। আর এখানে রাখছে বায়ু, তারপর তেলের স্তর, তারপর ফুটানো পানি এখানে রাখছে, আর একটা অক্সিজেন এবং ঠান্ডা পানিতে রাখছে। তাহলে কোন টেস্ট টিউবে সবচেয়ে বেশি মরিচা ধরবে? বায়ু আছে, লোহার তার কাটা, অনার্দ্র, ক্যালসিয়াম। তাহলে বোঝাই যাচ্ছে প্রথমটাতেই হবে, তার কারণ এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তো লবণ আছেই, এ কি করবে একই, এখানে বায়ুর যে ক্যালসিয়াম ক্লোরাইড, কিন্তু এগুলা যে লবণ টবণগুলো আছে, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরা কি করে পানিকে, বায়ুর যে ইয়াগুলো আছে অক্সিজেন গুলো আছে সেটাকে শোষণ করবে। মানে মোটামুটি এইটাই, মানে বায়ুতে এখানে শুষ্ক বায়ু, তার মানে কি এখানে কি কি আছে তোমার, পানিতে বায়ুতে জলীয় বাষ্প থাকে, অক্সিজেনও থাকে, তো এখানে তাড়াতাড়ি মরিচা ধরবে। ঠিক আছে, এগুলোতে কম ধরবে, ফুটানো পানি যেহেতু। তো পরীক্ষাটির ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা যায় সেটি হচ্ছে কি, পরীক্ষাটির ভিত্তিতে যে মরিচা ধরার জন্য অক্সিজেন আবশ্যক, হ্যাঁ অবশ্যই অক্সিজেন আবশ্যক। লবণ প্রভাবক হিসেবে কাজ করছে, হ্যাঁ লবণ প্রভাবক হিসেবে কাজ করে। কেন? কারণ লবণ কি করে, পানিকে শোষণ করে। লবণ কি করে, পানি শোষণ করে। একটু আমি দেখলাম, লবণ হচ্ছে পানিগ্রাহী পদার্থ, সে কি করবে এখানে বাতাসের যে বাতাসের যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলোকে শোষণ করে করে পানি হিসেবে করে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে অবশ্যই লবণ, আমি একটু আগে বললাম যে লোহার পাত্রে যদি তোমরা লবণ রাখো তাহলে সেই পাত্র খুব তাড়াতাড়ি মরিচা পড়বে সেই পাত্রে, সেটা যে কোনো লবণ। তা কেবল অক্সিজেন উপস্থিত থাকলেই মরিচা ধরে না, তাহলে শুধু অক্সিজেন থাকলেও মরিচা ধরবে না, সেই সাথে সাথে কি থাকতে হবে, পানিও থাকতে হবে। ঠিক আছে, পানিও থাকতে হবে, কথা ঠিক। তাহলে সবকটাই সঠিক। গিনি সোনা, তাহলে বলছে গিনি সোনার নমুনাটি সর্বোচ্চ দৃঢ়। গিনি সোনার
কোন নমুনাটি সর্বোচ্চ দৃঢ়? 24 ক্যারেট সোনাই তো সবচেয়ে দৃঢ় হবে, তখন এখানে অন্য কোনো, আচ্ছা দাঁড়াও আমি, আচ্ছা সোনা যত বিশুদ্ধ হবে সেটা তত নমনীয় হবে, সোনা যত বিশুদ্ধ হবে সেটা তত নমনীয় হবে, তাহলে সবচেয়ে যত বেশি অবিশুদ্ধ হবে সেটা তত বেশি কি হবে, দৃঢ় হবে। তার মানে 18 ক্যারেট হবে সবচেয়ে বেশি দৃঢ়, 24 ক্যারেট দৃঢ় হবে না। এই জন্য তোমার গহনা তৈরি করার ক্ষেত্রে কিন্তু তোমার 24 ক্যারেট গহনা কখনোই ব্যবহার করা হয় না, তখন এটা নরম হয়ে যায়। আর গহনাগুলোতে তো সোনা কি হয়, অনেক পাতলা পাতলা বা চিকন চিকন সোনারিয়া ব্যবহার করা হয়, তাহলে এগুলো 24 ক্যারেট ব্যবহার হলে সহজে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য মোটামুটি 18 ক্যারেট সোনা দিয়েই কি করা হয়, তোমার গহনা তৈরি করা হয়। তাহলে সবচেয়ে দৃঢ় হচ্ছে 18 ক্যারেট। যদি আরো কম ক্যারেট হয় তাহলে আরো শক্ত দৃঢ় হবে, তো তখন তো সোনার কিছুই থাকবে না। যাই হোক, এগুলোর মধ্যে মানে যখন তোমরা লিস্ট দেখবা তোমরা এরকম, যেখানে ক্যারেট সবচেয়ে কম হবে সেটা সবচেয়ে বেশি দৃঢ় হবে, আর যার ক্যারেট পরিমাণ সবচেয়ে কম হবে বেশি হবে সে সবচেয়ে দুর্বল হবে। ঠিক আছে, তো এটা সবচেয়ে দৃঢ়, তার চেয়ে কম দৃঢ় এটা, তার চেয়ে কম এটা, তার চেয়ে কম এটা। ঠিক আছে, তাহলে এইভাবে কি হবে, তাহলে যার ক্যারেটের পরিমাণ সবচেয়ে কম হবে সে সবচেয়ে বেশি দৃঢ় হবে। ঠিক আছে, এরপর আছে লঘুকরণের পানিতে ফোটায় ফোটায় সালফিউরিক অ্যাসিড যোগ করার কারণ কি? কারণ হচ্ছে এখানে হাইড্রেশন তাপ অনেক বেশি, তো হঠাৎ করে যদি আমরা দিয়ে দেই তাহলে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, এটাকে হাইড্রেশন তাপ বলে। হাইড্রেশন তাপ অত্যধিক, এটা রাইট আছে। এটা একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড, ক্ষয়কারক পদার্থ। তো সালফিউরিক অ্যাসিড তো ক্ষয়কারক পদার্থ, এটা আমরা জানি, আর এটা ক্ষারকীয় অ্যাসিড, এটাও ঠিক, সবই সঠিক আর কি। তো এরপর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডকে 98% সালফিউরিক অ্যাসিডে শোষণ করে পানি যোগে প্রয়োজন মতো লঘু করা হয়। কারণ হচ্ছে জলীয়, এটা যদি একসাথে মানে সরাসরি পানির সাথে যুক্ত করলে ঘন কুয়াশা সৃষ্টি করে, রাইট। পানি যোগে তাপ নির্গত করে, এটাও রাইট। এই তাপ নির্গত করে, এই তাপেই তো সেটা বাতাস কুয়াশা মানে মানে জলীয় বাষ্পে মানে তোমার বাষ্পে পরিণত হয়, ফলে কুয়াশা তৈরি হয়। এটা একটি নির্দক পদার্থ, এটা কারণ না, নির্দক পদার্থের কারণে এটা করা হয় না। তাহলে 1 আর 2 সঠিক। তাহলে নিরোধক পদার্থ, এটা একটা নিরোধক পদার্থ সেই হিসেবে ঠিক আছে, কিন্তু পানি শোষণ করে, পানি যোগ করে প্রয়োজন মতো লঘু করা হয়, মানে এইটার সাথে সম্পর্ক নাই। মানে প্রশ্নের সাথে মানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 3টা কথাই সঠিক, বাট এখানে প্রশ্নটার যে মেরিট, প্রশ্নটা আছে সালফার ডাইঅক্সাইডকে কেন 98% সালফিউরিক অ্যাসিডে শোষণ করে পানি যোগ করে লঘু করা হয়, এটার সাথে নিরোধকতার কোনো সম্পর্ক নাই। কারণ ওটার কারণটা হচ্ছে যদি সরাসরি পানি যুক্ত করা হয়তো তাহলে কি হইতো, জলীয় বাষ্প তৈরি হইতো, তাপ নির্গত হইতো, ফলে এটাকে পরবর্তীতে ব্যবহার করা কষ্টকর হইতো। নিরোধকতার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বাট সালফিউরিক অ্যাসিড, তাহলে ওই অর্থে 3টাই, মানে আমরা যদি বলি সালফিউরিক অ্যাসিডের বৈশিষ্ট্যের মধ্যে 3টাই আছে, সেটা রাইট। বাট এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু 1 নম্বরটা, ওই 3 নম্বরটা এটা যাচ্ছে না, এই প্রশ্নের সাথে 3 নম্বরটা যাচ্ছে না। কিন্তু যেহেতু ওরা 1-2 অপশন দেয়নি, তাহলে তোমরা আর কি করবা, এটাই দিবা। তো নিচের কোনটি খনিজ মল? খনিজ মল কোনটি? সিলিকা খনিজ মল। ঠিক আছে, তার কারণ এগুলো সবই তো কি, এটা হচ্ছে জিঙ্কের, এটা হচ্ছে জিঙ্কের আকরিক, এটা হচ্ছে লেডের আকরিক, গ্যালেনা নাম এটার, এটা হচ্ছে গ্যালেনা, এটার নাম যে কি জিঙ্ক ব্লেন্ড, এটা জিঙ্ক ব্লেন্ড, এটা গ্যালেনা। আর এটা তো আমরা জানি এটা হচ্ছে ফেরিক অক্সাইড, তাহলে এইটা হচ্ছে ধাতুমল। তো সিন্নাবার হচ্ছে মার্কারের, খুব সম্ভবত সিন্নাবার হচ্ছে মার্কারের আকরিক, তোমরা বইয়ে দেখে নিবে, এগুলো পড়বা, মার্কারেরই হবে খুব সম্ভবত। আচ্ছা আমি একটু দেখে নেই। হ্যাঁ ঠিক আছে, সিন্নাবার, ঠিক আছে, সিন্নাবার হচ্ছে মার্কারি, মনে আছে। তো সিন্নাবার হচ্ছে মার্কারি, এই যে জিঙ্ক ব্লেন্ড, এটাও ঠিক আছে, জিঙ্ক ব্লেন্ড। আর গ্যালেনা, হ্যাঁ পিবিএস গ্যালেনা, ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রাখবা। ওকে, তো এরপর দেখো অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কত, আমরা দেখেছি অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক মাথায় রাখবা। এটা হচ্ছে আমাদের একজনের বিশেষ মানে ভীষণ ছিল, তো সেই ভীষণ 2050, যেটা বাস্তবায়িত হইল না, মহা দুঃখ, এই আফসোস। যাই হোক, কার আফসোস? যাই হোক, আফসোস, আফসোস দল আর কি, মানে আফসোস, আফসোস লীগ, যাই হোক আফসোস করে অনেকে এখন। তো যাই হোক, তো ওইভাবে মাথায় রাখবা। তাহলে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক হচ্ছে কি, অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক হচ্ছে 2050, ভীষণ 2050। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে একটা ভীষণের সম্পর্ক আছে, ওইভাবে মাথায় রাখবা। অ্যালুমিনিয়ামের সাথে কার সম্পর্ক আছে? একটা ভীষণের সম্পর্ক আছে, ভীষণ 2050।
50, ঠিক আছে? তাহলে এটা হলো কি 2050। তো এইটাকে কি করা হয় বলো দেখি, মনে আছে? যে এইটাকে এর গলনাঙ্ক 800 থেকে 1000-এ নামায় নিয়ে আসার জন্য এর সাথে কিছু একটা যোগ করা হয়, ঠিক আছে? যোগ করে এর গলনাঙ্ক কমানো হয়, সেটি কি মনে নেই? দেখে নিবা, নিচের কোনটির সক্রিয়তা বেশি? তাহলে এটা করার জন্য তোমাদের এখানে যুক্ত করা হয় সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই জিনিসটা যুক্ত করা হয়। এই জিনিসটা যুক্ত করলে এর গলনাঙ্ক 2050 থেকে 800 থেকে 1000-এর মধ্যে নেমে আসে, ঠিক আছে? এরপর হচ্ছে নিচের কোনটির সক্রিয়তা বেশি? তো সবচেয়ে সক্রিয়তা সবার উপরে যেটা থাকবে সেটাই কি সক্রিয়তা বেশি। তাহলে এখানে সক্রিয়তা সিরিজে যেটা আছে, তো এখানে যেগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে জিঙ্ক, তারপরে সক্রিয় হচ্ছে লোহা। কপার আমরা জানি কপার অনেক কম সক্রিয়, কপার সবচেয়ে নিচে আছে। এরপর হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে এরপর হচ্ছে তোমার কি লেড, ঠিক আছে? এরপর লেডের পর আছে কপার। মানে এদের মধ্যে আর কি একটা বড় কি আছে তোমাদের ইয়ে আছে, ঠিক আছে? কে না কে ম্যাকাইভার এলো, এরকম একটা কি আছে তোমাদের ছন্দ আছে। তো ওখান থেকে মাথার এগুলো যেগুলো আছে এর মধ্যে জিঙ্ক সবচেয়ে বেশি সক্রিয়, তারপর আয়রন, লেড, কপার সবচেয়ে কম সক্রিয়। কপার সবার নিচেই মোটামুটি, মানে যেগুলো ধাতু ব্যবহার করা হয় কপারের নিচে শুধুমাত্র আছে সোনা, রূপা, এগুলা, ঠিক আছে? এরপর তাম্র মলে কি থাকে? তাম্রমল তামার সাথে যে বিক্রিয়া করে তাম্রমলে কি থাকে? তো তাম্রমলে কি থাকে, প্রশ্ন আছে তাম্রমলে কি থাকে? তো আমরা তাম্রমল ওখানে দেখলাম যে তাম্রমলে আসলে সুনির্দিষ্ট কোনো ধরনের ইয়া থাকে না। তাম্রমলে অনেক ধরনের পদার্থ থাকে, যখন সে যেটা পারে, যেমন কপার অক্সাইড হইতে পারে, কপার সালফেট হইতে পারে, মানে সব কিছুই হইতে পারে, সব কিছুই তাম্রমলে অনেক কিছু থাকে। তাম্রমলে সুনির্দিষ্ট কোনো ইয়া দিয়ে দেয়নি ওখানে। তামা কি করে, যখন যেটা পায় তখন তার সাথে সেরকম বিক্রিয়া করে, এরকম করে। সেই অর্থে এগুলো সবই, যেহেতু বইয়ে যদিও বইয়ে এই একটা উদাহরণ, বইয়ে শুধুমাত্র কপার অক্সাইড দেওয়া আছে আর তোমার কপার সালফেট, এই দুইটাই দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু বলা আছে যে এই দুইটাই ফিক্সড না, কপারের মধ্যে আরো অনেক কিছুই তাম্রমল হিসেবে থাকে, ঠিক আছে? কপার যখন যার সাথে বিক্রিয়া করে করে এই বিভিন্ন, তার মানে বোঝা যাচ্ছে যে এগুলো কি থাকবে। ওকে, এরপর হচ্ছে কাঁসাতে টিনের পরিমাণ কত থাকে? তাহলে কাঁসা কোনটি? আর একটা একটা বললাম, একটা আমরা কি করলাম পিতল, আর একটা বললাম ব্রোঞ্জ। তাহলে একটা হচ্ছে ব্রোঞ্জ আর একটা হচ্ছে কি পিতল। এই পিতলের নামই খুব সম্ভবত কাঁসা, আর ব্রোঞ্জের নাম হচ্ছে ব্রোঞ্জ কাঁসা নাকি পিতল কাঁসা, এই যে নাম কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে। তোমার ব্রোঞ্জ হচ্ছে কাঁসা, ব্রোঞ্জ হচ্ছে কাঁসা। তাহলে ব্রোঞ্জ, এই কাঁসাটা হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে? কাঁসা হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জে পিতল, আর পিতলটার নাম হচ্ছে ব্রাশ। পিতল হচ্ছে কি ব্রাশ। তো পিতলে থাকে 65%, আর 35%। মেইন হচ্ছে কি তামা, আর এটা হচ্ছে 90 আর 10। টিন এখানে 10% থাকে, ঠিক আছে? টিন থাকে 10%। যদি টিনের কথা টিন তো বলেই দিছে টিন 10%। টিন যেহেতু এখানে কৌশল, অনেক সময় যদি মনে না থাকে তাহলে দেখো টিন আছে, যেহেতু টিন থাকে ব্রোঞ্জের মধ্যে মিল আছে ব্রোঞ্জ, আর টিন থাকে 10%। তাহলে এত কিছু না জানলেও হইতো, টিন খেয়াল করলেই হইতো। টিন 10% থাকে, যেটাই হোক না কেন, এটাই অ্যান্সার। তো ক্যালামাইনের তাপজারণে উৎপন্ন জিঙ্ক অক্সাইডকে নিচে নেয় রিটর্টে জিঙ্ক ধাতু আহরণ করা হয়, উৎপন্ন ধাতুকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আরো বিশুদ্ধ করা হয়, ঠিক আছে? এগুলো সৃজনশীল প্রশ্ন। তো এটা কি, আচ্ছা যাই হোক, ক্যালামাইনের রাসায়নিক সংকেত লেখো, তাপজারণের ব্যাখ্যা দাও, রিটর্টে সংঘটিত মূল বিক্রিয়াগুলো ব্যাখ্যা করো, উদ্দীপকে ধাতু কেবল তড়িৎ বিশ্লেষণ। যাই হোক, এই ক্লাসটা আমাদের অনেক বড় হয়ে গেছে, এখানে সৃজনশীল প্রশ্নগুলো আমরা কি করব নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আলোচনা করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ।